সৌরভ, আমি তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি কাজ? আমার বন্ধু জামিরের মেয়ের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। আজকে তোদের বিয়ে। এখন তুই যদি এই বিয়েটা না করিস তাহলে আমার মান সম্মান সব মাটিতে নেমে পড়বে। আপনি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একটাবার আমাকে জিজ্ঞাসা করতেন। এমন একটা মেয়ের সাথে বিয়ে ঠিক করেছেন যে মেয়েটা গ্রামের, শহরের কালচার বলতে কিছুই জানে না। মেয়েটি অনেক ভালো। গ্রামের মেয়ে হলে কি হবে, অনেক ভদ্র আর সুন্দর দেখতে। এখন তুই বাবা না করিস না। যত সুন্দরী হোক, আমি বিয়ে করতে পারবো না। এমন একটা মেয়েকে আমি কি করে বিয়ে করব? যে মেয়েটা শহরের কালচার কিচ্ছু জানে না। আমার পক্ষে এই মেয়েকে বিয়ে করা সম্ভব হবে না। সাগরের মা, তুমি সৌরভকে ভালো করে বুঝিয়ে বলো, যাতে করে আমার সম্মানের কোনো ক্ষতি না হয়। দেখ বাবা, তোর নিজের জন্য না হয় আমার মুখের দিকে তাকে বিয়েটা করে নে বাবা। আব্বু, আমি শুধু তোমার জন্য নিজেকে কোরবানি দিতে রাজি হলাম। তবে আমি কাল সকালে ঢাকা চলে যাব। এখানে আমি আর থাকতে পারবো না। ঠিক আছে, তাই হবে। আমরা সবাই সোনালীকে নিয়ে ঢাকা চলে যাব। সোনালীকে? যার সাথে তোর বিয়ে হবে তার নাম সোনালী। তাহলে ঠিক আছে। তারপর আব্বুকে সব কিছু ঠিক করে আমাদের বিয়েটা পড়িয়ে দিল। তবে আমি আমার বউ সোনালীকে এখনও দেখিনি। রাত 12টা বাজে। ভাবে সে আমাকে একটু রুমে নিয়ে গেল। রুমে ঢুকে মনে হলো এটা বাসর ঘর। ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে ঘুরছি, তখনই দেখি বড় একটা গোমটা দিয়ে হাতে 1 গ্লাস দুধ নিয়ে আমার নাকের সামনে ধরে আছে। এইটা কি? গ্লাসটায় দুধ রাখা আছে, এখন একটুখানি খেয়ে আমাকে দেন, আমি বাকিটা খাবো। তুমি আমার খাওয়া দুধ কেন খাবে? অন্য গ্লাসে খাও। আম্মু বলে দিয়েছে স্বামীর জোটা খেলে বইয়ের প্রতি স্বামীর ভালোবাসা বাড়ে। হায় আল্লাহ, আমি তো ভুলে গেছি। ছি ছি, এই জন্যই আম্মু বলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আরে কি ভুলে গেছো? আপনাকে সালাম করতে আম্মু বলেছিল, আপনি যখন ঘরে ঢুকবেন তখন যেন আপনাকে পা শুয়ে সালাম করি। নেন তো, একটু গ্লাসটা ধরেন। বলে আমার হাতে গ্লাসটা দিয়ে সালাম করতে লাগলো। আরে হয়েছে, অনেক করেছো, এখন ওঠো। তারপর সোনালীকে উঠিয়ে বললাম, তুমি খাটের উপর গিয়ে শুয়ে পড়ো। আমি এখন ঘুমাবো নাকি? আমার তো সব কথা বলা হয়নি। আর কি কথা বলবে? অনেক কথা ভাবি, যেগুলো বলতে আর করতে বলেছে সেগুলো তো এখনো কিছুই করিনি। কার ভাবি? আমার ভাবি। কি করতে বলছে? তার আগে আপনি দুধটা খেয়ে বাকিটা আমাকে দেন, আমি খেয়ে তারপর বলবো। ঠিক আছে। তারপর দুধটুকু খেয়ে সোনালীকে দিয়ে দিলাম। সোনালী অন্যদিকে করে দুধটা খেয়ে সোজা খাটের উপর গিয়ে বসে পড়ল। এই, তুমি খাটের উপর বসছো কেন এত বড় ঘুমটা টেনে? বারে, আজকে আমাদের বাসর রাত, তো আমি কি ঘুমটা ছাড়া বসে থাকবো নাকি? তো এখন আমি কি করব? আপনি কি করবেন তা তো ভাবি আমাকে বলে দেয়নি। আমি কি করব তা শুধু বলে দিয়েছে। আচ্ছা, আপনি ফিল্ম দেখেন না? হ্যাঁ, দেখি তো। তাহলে তো সব কিছু জানেন। কি জানি? বাসর ঘরে বাংলা ছবিতে দেখায় যে নায়িকা বউ সেজে ঘুমটা দিয়ে বসে থাকে, আর নায়ক স্বামী সেজে এসে সেই ঘুমটা উঠিয়ে বইয়ের চেহারা দেখে। এটা আপনি জানেন না? এখন কি তাহলে আমি তোমার ঘুমটা উঠাবো? আমি কি করে বলবো? তো এখন কি করতে হবে আমাকে? আমি কি করে বলবো? আপনার যা খুশি তা করেন, তবে ভাবি আমাকে যেগুলো বলে দিয়েছে আমি শুধু সেগুলোই করব। দেখো, আমার অনেক ঘুম পাচ্ছে। এখন কি আমি ঘুমাতে পারি? আমি কি না করেছি? আপনি ঘুমাবেন তো আমি কি জেগে থাকবো? না, তুমিও ঘুমাবে, তাহলে শুয়ে পড়ো। আমিও শুয়ে পড়তেছি। তাহলে ভাবি যে আমাকে বলে দিয়েছে আপনার সাথে কিছু করতে, তাহলে সেইগুলো না করে ঘুমিয়ে যাব? আমাকে কি করতে বলছে? আগে আমার ঘুমটা উঠান, তারপর বলতেছি। ঠিক আছে। তারপর গিয়ে সোনালির ঘোমটাটা সরালাম। তাকে দেখি সারা চেহারায় সাদা সাদা পাউডার আর লাল রং দিয়ে ফোঁটা ফোঁটা দিয়ে রাখছে, আর ঠোঁটে লাল রঙের লিপস্টিক গাঢ় করে দিয়ে রাখছে। দেখে মনে হচ্ছে সোনালি সুন্দর হবে, তবে চেহারাটায় আজে বাজে জিনিস দিয়ে দেখতে একদম ভূত লাগছে। সোনালির চোখগুলো বন্ধ করে রাখছে। তখনই চোখগুলো খুলে আমাকে বলে, আমি দেখতে অনেক সুন্দর, এলাকার সব ছেলেরা বলে আমাকে বিয়ে করবে, কিন্তু আপনি তো এখন আমাকে বিয়ে করে নিয়েছেন। এখন আর কেউ আমাকে বিয়ে করতে চাইবে না। কেন চাইবে না? ভাবি বলেছে মেয়েদের বিয়ে হয়ে গেলে আর অন্য ছেলেরা বিয়ে করতে চায় না। তবে আমি কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, তুমি সত্যি অনেক সুন্দর। এখন তুমি শুয়ে পড়ো, আর আমি শুয়ে পড়ি। আমাকে আঞ্চা দিয়ে ধরবেন কখন আর চুমা দিবেন কখন? কি বলছো এইসব? আমি বলছি নাকি? তাহলে কে বলেছে? ভাবি বলে দিয়েছে আপনি ঘুমটা সরিয়ে আমাকে আঞ্জাটা ধরবেন আর চুমা দিবেন, কিন্তু আপনি তো কিছুই করতেছেন না। তাহলে সকালে ভাবি আমাকে জিজ্ঞেস করলেন আমি কি বলবো? কাম সারছে। এতক্ষণ তো ভালোই ছিলে, এখন আবার কি হলো? আচ্ছা সোনালি, তুমি কি লেখাপড়া কিছু করেছো? করেছি তো, ক্লাস 4 পর্যন্ত।
তারপর আম্মু বলেছে মেয়েরা বেশি লেখাপড়া করতে নেই, মেয়েরা স্বামীর সাথে সংসার করবে, এতেই হবে। ঠিক আছে, এখন আমি ঘুমাই, আমার অনেক ক্লান্ত লাগছে। কি লাগছে? ক্লান্ত? কিন্তু ভাবি যদি সকালে জিজ্ঞাসা করে তাহলে কি বলবো? তোমার যা মন চায় বলো, এখন ঘুমাতে দাও। যদি বেশি বেশি করো তাহলে ঘর থেকে বের করে দেব। তখনই একদম ভয়ে চুপসে গেছে। আমি সোনালির কাছে গিয়ে বললাম, আমি সারাদিন জার্নি করে এসেছি, তো আমার এখন খারাপ লাগতেছে। আজকে ঘুমিয়ে পড়ি, কালকে যা করার করবে, কেমন? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুমিয়ে পড়েন। এই তো, তুমি কত ভালো বলেই শুয়ে পড়লাম, আর পাশে সোনালি শুয়ে পড়লো। যাক, এখন একটু আমার পরিচয়টা দিয়ে নেই। আপনারা তো অনেক বিরক্ত, এখনও পরিচয় কেন দিলাম না? আমরা সবাই ঢাকায় থাকি। আমি সোহরাব আল ইসলাম, আব্বু আম্মু আর বড় এক ভাই আর ভাবি। এখন আমি লেখাপড়া করি আর আব্বুর ব্যবসাও দেখি মাঝে মাঝে। আর যার সাথে আমার বিয়ে হয়েছে তার বর্ণনা তো আগে পেয়েছেন, তার নাম তো জানেনি। তবে সোনালীকে দেখে মনে হচ্ছে বয়স তেমন একটা হবে না, বড় জোর 15 কি 16 হবে। একে তো গ্রামের মেয়ে, আবার লেখাপড়াও করেনি। হায় আল্লাহ, না জানি বাকি জীবনটা আমার কপালে কি রাখছে। যাই, এখন একটু ঘুমাই। তখনই নাকের মাঝে এক ঘুষি। আমি চিৎকার দেব নাকি দেব না এইসব ভাবতে ভাবতেই আমাকে সেই সোনালি জড়িয়ে ধরলো। এমনভাবে ধরেছে মনে হয় আমাকে মেরে ফেলবে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নিলাম। মাঝে একটা বর্ডার দিয়ে নাক ডলতে ডলতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি রুমে নেই। যাক, একটু বাঁচা গেল। উঠে ফ্রেশ হতে যাব, তখন আয়নার দিকে চোখ গেল। তাকে দেখে আমার সারা চেহারায় 2 ঠোঁটের লাল লাল লিপস্টিকের দাগ। যা দেখে একটা চিৎকার দেব, তখনই ভাবি সহ সোনালি আর আম্মু দৌড়ে রুমে আসলো। কি রে, এমনভাবে মুখ ঢেকে রাখছিস কেন? আর এত জোরে চিৎকার দিলি কেন? কি শোনা, তোমাদের আদরের বৌরানী কোথায়? এই তো আমি এখানে আপনার সামনে দাঁড়িয়ে আছি, বলেন কি বলবেন? রুমালটা চেহারার সামনে থেকে সরাবার পরই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তখন আমি সোনালিকে দেখিয়ে বলতেছি, এইগুলো কি? রাতে যে আপনাকে চুমা দিয়েছি সেই লিপস্টিকের দাগগুলো লেগে আছে, তাতে সমস্যা কি? আপনি পানি দিয়ে ধুয়ে ফেললেই তো পরিষ্কার হয়ে যাবে। তোমাকে আমি বারণ করেছিলাম যে আজকে কিছু করা লাগবে না, তাহলে তুমি কেন করেছো? ভাবি তো রাতে এসে আমাকে বলে গেছে যদি আপনি কিছু না করেন তাহলে আমি যেন আপনাকে চুমা দিই আর আঞ্জা দিয়ে ধরি। তাই তো আপনি যখন ঘুমিয়েছিলেন তখন আমি এসব কিছু করেছি। তবে রে মাইয়া, দেখাচ্ছি তোরে আমি। থাক, এখন সবার সামনে কিছু দেখাবার দরকার নেই। যখন দেখতে চাইছি তখন কিছু দেখার নেই, এখন দেখতে পারবো না। ওইদিকে আমার খেলা শেষ হয়ে যাচ্ছে। তবে আজ রাতে কিন্তু আপনি তাড়াতাড়ি ঘুমাবেন না। আপনি কিন্তু বলেছেন আজকে আমাকে আঞ্জা দিয়ে জড়িয়ে ধরবেন আর চুম্মা দিবেন। দেওয়াচ্ছি তোমাকে চুমা। থাক, এখন রেখে দেন, রাতে দিয়েন কেমন? আচ্ছা আমি এখন যাই, ওইদিকে আমার খেলা ফেলে আসছি, তা না হলে শেষ হয়ে যাবে। বলে দৌড়ে চলে গেল সোনালি। আম্মু আর ভাবি আমার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে গেল রুম থেকে। আমি দাঁড়িয়ে রেগে মেগে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে এসে দেখি শাশুড়ি আমার বউকে হাতে লাঠি দিয়ে দৌড়াচ্ছে আর বলছে, ঘরে জামাই রেখে তুই বাহিরে ছেলেদের সাথে দৌড়াদৌড়ি করতেছিস। গতকাল তোর বিয়ে হয়েছে আর আজকে কিনা তুই খেলতে চলে আসলি। বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি আগেই আব্বাকে বলেছি গোল্লা ছোট কানামাছি বউছি আর লাফালাফি খেলবো। আব্বা এগুলোতে রাজি হয়েছে বলেই তো আমি বিয়ে করতে রাজি হয়েছি। তখন তো তোর আব্বু তোকে রাজি করার জন্য বলেছে, এখন তোর বিয়ে হয়েছে আর বিয়ের পরে মেয়েরা এই সব কিছু খেলে না। মেয়েরা বিয়ের পর স্বামীর সাথে সময় কাটায় বেশি বেশি। কিসের সময় কাটাবো আর কিভাবে? ঠিক আছে, আজকে তোর ভাবি তোকে শিখিয়ে দেব কিভাবে সময় কাটাতে হয়। গতকাল তুমি আর ভাবি আমাকে যা যা করতে বলেছ আমি তা তা করেছি। তবে ভাবি যে বলেছিল আমাকে উনি আঞ্জাতা ধরবে আর চুমা দিবে, কোথায়? উনি তো আমাকে কিছুই করেনি, সব কিছু আমারই করতে হয়েছে। আমি চুমা দিয়েছি, আমি আঞ্জাতা ধরেছি। তখনই শাশুড়ি কি সোনালির মুখ চেপে ধরে আর বলতেছে, বর আর বউ কিছু করলে তো কাউকে বলতে নেই। এখন গিয়ে স্বামীর সাথে বসে একটু গল্প কর যা। কি গল্প করব? এখন কি কোনো গল্প করার সময়? তার চাইতে ভালো হবে খেলাটা শেষ করে নেন। তখনই শাশুড়ি লাঠি দিয়ে সোনালিকে আঘাত দিতে আরম্ভ করেছে। আর সোনালি আব্বা আম্মা বলে চিৎকার করছে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কাহিনী দেখতেছি। যা, এক্ষুনি গিয়ে স্বামীর সাথে বসে বসে গল্প করবি, তা না হলে একটাও আঘাত মাটিতে পড়বে না। হ্যাঁ আম্মা, আমি এখনই যেতেছি। বলে হাত ডলতে ডলতে আমার দিকে এগিয়ে আসতেছে। এসে আমাকে বলতেছে, এই যে আসেন, আমরা দুজনে বসে এখানে গল্প করি। আমি বললাম,
কিসের গল্প করবে? যেই মন চাইবে সেইটা বলবেন, আমি শুনবো। তা না হলে মায়ের হাতের মায়ের একটাও মাটিতে পড়বে না, সবগুলো আমার গায়ে আর পিঠে পড়বে। ঠিক আছে, তাহলে চলো একটু তোমাদের গ্রামটা ঘুরে আসি হেঁটে হেঁটে। সারা গ্রাম আমরা ঘুরি, এখানে কিছু নেই। আর গল্প করতে হলে গ্রাম দেখতে যাব কেন? ঠিক আছে, তাহলে রুমের ভেতর যাই। রুম? কিসের রুম? এই মানে ঘরের ভেতরে। ভাবি বলেছে শুধু রাতের বেলায় আমি আর আপনি ঘরের ভেতরে থাকবো, দিনের বেলা যে ঘরের ভেতরে থাকতে হবে এই কথা তো ভাবি আমাকে বলেনি। আপনি একটুখানি দাঁড়ান, আমি এক্ষুনি ভাবিকে জিগাই আসতেছি দিনের বেলা আপনার সাথে ঘরের ভেতরে যাবো কি না। আরে না থাক, ঘরের ভেতরে যেতে হবে না। তুমি কি ওদের সাথে খেলা করো কেমন? কেন যেতে হবে না? আপনি এক্ষুনি না বলেছেন যাবেন? হ্যাঁ বলছি, কিন্তু এখন যেতে হবে না। তখনই সোনালির ভাবি এসে আমাকে আর সোনালিকে বলতেছে, সোনালি, তোর জামাইকে নিয়ে খেতে আই, তোদের জন্য সবাই অপেক্ষা করতেছে। ভাবি তোমাকে একটা কথা জিগাইবো। যা জিজ্ঞেস করবি খাবার টেবিলে করিস, এখন তোর জামাইকে সাথে করে খাবার টেবিল আই। বলে সোনালির ভাবি চলে গেল। আর সোনালি এসে আমাকে বলতেছে, চলেন খাবার খাবেন। তুমি যাও, আমি আসতেছি। ভাবি বলেছে আপনাকে সাথে করে নিয়ে যেতে, যদি আপনি না যান তাহলে তো ভাবি আমাকে বকা দিবে। হ্যাঁ চলো, কি আর করবো, সবার সামনে মান ইজ্জত এবার যাবেই। হে আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও, এরপর আর এমন ভুল কোনোদিনও করব না। এই কথাগুলো ভাবতে ভাবতে খাবার টেবিলের সামনে যাই। যখনই আমি আর সোনালি চেয়ারে বসি তখনই সোনালি, তুই আমাকে কি যেন জিজ্ঞাইবি বলছিলি, এখন বল। আমি চেয়ার থেকে উঠে দৌড় দেবো ভাব। আপনি তো বলেননি দিনের বেলা আমি ওনার সাথে ঘরের ভেতরে থাকতে, কিন্তু উনি তো আমাকে দিনের বেলাও ঘরের ভেতরে নিয়ে যেতে চাইছে। তাই আমি বলতেছি কি, আমি কি ওনার সাথে দিনের বেলাও ঘরের ভেতরে থাকবো? সোনালির কথা শুনে সবাই সোনালির দিকে না থেকে আমার দিকে তাকিয়ে আছে। সোনালি, তুই এখন বড় হয়েছিস, এখন তোর বিয়ে হয়েছে, নিজের বুদ্ধি খাটিয়ে কথাবার্তা বলিস। আমার কি দোষ? আমি যখন একা শুইতে গেছিলাম রাতে, তখন ভাবি বলেছে এখন থেকে রাতের বেলা তুই একা থাকবি না, তোর সাথে তোর বড় থাকবে, মানে উনি থাকবে আমার সাথে। কিন্তু দিনের বেলা যে ঘরের ভেতরে থাকতে হবে তা তো বলেনি। তাহলে কি এখন থেকে দিনের বেলা ওনার সাথে ঘরের ভেতরে থাকবো? সোনালির কথা শুনে সবাই আব্বু সহ আমার দিকে তাকিয়ে আছে। সোনালি, তুই কি বলতেছিস এইসব কথা? আমার কি দোষ? উনি তো আমাকে বলেছে ঘরের ভেতরে যেতে। এখন ভাবি তুমিই বলো, যদি উনি আবার বলে দিনের বেলা ঘরের ভেতরে যেতে, তাহলে কি যাব? এবার সোনালির কথা শুনে আমি যখনই খাবার টেবিল থেকে উঠে আসতেছি, সৌরভ, খাবারটা শেষ করে তারপর যা। সোনালি গ্রামের মেয়ে, লেখাপড়া তেমন করেনি, আর ওর বয়স তো তেমন হয়নি। ওর কথা কিছু মনে না করে তুই ওকে সব কিছু শিখিয়ে নিলে ভালো হবে। হ্যাঁ ওকে আমি শেখাবো, তার সাথে ভালো হবে আমি আজকে ঢাকা চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা সবাই আজকে বিকালে ঢাকা চলে যাব, সাথে বৌরানী সোনালিকেও নিয়ে যাব। আমি ঢাকা যাব? কি মজা কি মজা! আমি ঢাকা গিয়ে চিড়িয়াখানা দেখতে যাব, তারপর রমনা বটগাছ দেখতে যাব, আরও কত জায়গায় ঘুরতে যাব। হ্যাঁ, তোমাকে সৌরভ সব কিছু দেখাবে। এখন খাবারটা শেষ করে নাও কেমন, তারপর গিয়ে রেডি হয়ে যাবে। হ্যাঁ এই, আপনি আমাকে সব জায়গায় ঘুরতে নিয়ে যাবেন? একবার আব্বুর দিকে তাকিয়ে বলেছি, হ্যাঁ নিয়ে যাব। তখন সোনালি অনেক খুশি হয়েছে। এরপর খাবার শেষ করে আমি রুমে এসে রেডি হচ্ছি, তখনই সোনালি আসলো কাঁদতে কাঁদতে। আমি জিজ্ঞাসা করলাম, সোনালি তুমি কান্না করছো কেন? আম্মু বলেছে আমি নাকি একা একা আপনাদের সাথে যাব, তাই। হ্যাঁ, বিয়ের পর বউরা তো স্বামীর বাড়িতেই থাকে, আর তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তাহলে তুমি তো আমাদের বাড়িতেই থাকবে। আচ্ছা এখন তুমি কাকে সাথে নিলে কান্না করবে না? রাজা, পাঁচঘুটি, সোলা আর টুনটুনিকে সাথে নিলে আমার আর কান্না আসবে না। এত মানুষকে নিয়ে তুমি কি করবে? এরা মানুষ নয়, সব কিছু আমার খেলনার নাম। দাঁড়ান, আমি এক্ষুনি সবগুলোকে নিয়ে আসতেছি। বলে দৌড়ে ঘর থেকে চলে গেল। আর একটু পর হাতে করে 5টা পাথর, একটা রশি, বড় একটা চারা আর একটা পুতুল নিয়ে এসেছে। এইগুলো দিয়ে কী করবে? ঢাকা গিয়ে খেলবো ওখানকার পিচ্ছি ছেলে মেয়েদের সাথে। আর আমি আগেই বলে দেই, আমাকে যদি খেলতে বাধা দেন তাহলে আমি কিন্তু অনেক কান্না করব। এখন কিছু একটা বলে ঢাকা নিয়ে যাই, তারপর আমি যা বলার বলবো, তবে এখানে কিছু করা যাবে না। মনে মনে কথাগুলো ভেবে নিলাম। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে, এখন রেডি হয়ে আসো। তারপর সোনালি রেডি হয়ে আসলো। আর এদিকে এলাকার সব ঘোরাঘারা বাচ্চা সবাই এসেছে সোনালিকে বিদায় দেওয়ার জন্য। আমার তো মনে হচ্ছে এলাকার হাঁস মুরগিগুলোও ওর জন্য কান্না করতেছে। যাক, অবশেষে সবার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাড়িতে উঠলাম। ভাইয়া গাড়ি চালাচ্ছে, পাশে ভাবি, আম্মু, আপু, মাঝে আমি আর সোনালি একটু পিছনে বসেছি।
তখনই আমার মাথা ঘুরতেছে, মনে হয় বমি হবে। ভাইয়া গাড়ি থামা। তখনই সোনালি বলে। এখন আর হবে না। তখন আবারও গাড়ি চলতে শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পর সোনালি বলে, আমার না অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি আমার কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে থাকো। তারপর সোনালি আমার কাঁধের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লো। প্রায় 3 ঘন্টা পর আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছালাম। তবে সোনালি এখনও ঘুমিয়ে আছে। তারপর গাড়ি থেকে সবাই নামলো। আমি সোনালিকে ডাক দিতেছি, তখনই সোনালি উঠতেছে না। তাই ইচ্ছে করেই ওর কপালে একটা কিস করে দিলাম। আর তখনই সোনালি জেগে উঠলো। হায় আল্লাহ, আমি কী করলাম? যদি এখন সোনালি বলে দেয় আমি ওকে গাড়িতে কিস করেছি, তাহলে তো আমার মান সম্মানের 12টা বাজাবে। আপনি এমন করে তাকিয়ে আছেন কেন? আমাকে নামান, আমাকে ধরে নামান। যাক, বাঁচা গেল। তাহলে ঘুমিয়েছিল, বুঝতে পারিনি। হ্যাঁ আসো, তোমাকে নামাই। বলে সোনালিকে ধরে গাড়ি থেকে নামিয়ে আমরা সবাই বাসার ভিতরে ঢুকতেছি। তখনই আবার সোনালি বলে, শোনেন, আপনি যে আমাকে গাড়ির ভেতরে চুমা দিয়েছেন, কিন্তু আমি তো আপনাকে চুমা দেইনি, তাহলে আমাকে চুমা দিলেন কেন? সেই দেখি সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি নিচের দিকে তাকিয়ে আছি। বাসার ভিতরে যাব, তখনই সোনালি কান্না করতে শুরু করে দিয়েছে। আরে, এখন আবার কান্না করতেছো কেন? আপনি আমাকে চুমা দিয়েছেন, এখন আমিও আপনাকে চুমা দিব, তা না হলে আমি কান্না করতে থাকবো। আব্বাজান দেখেন না, আমি যখন গাড়িতে ওনার কাঁধের উপরে ঘুমিয়েছিলাম, তখন উনি আমাকে চুমা দিয়েছে। ওনাকে চুমা দিব, কিন্তু উনি গাড়ি থেকে নেমে সোজা চলে যেতেছেন। যদি ওনাকে চুমা দিতে না দেয়, তাহলে আমি ভাবির কাছে যে কথা দিয়ে এসেছি সেই কথা রাখতে পারবো না। তুমি ভাবির কাছে কি কথা দিয়ে এসেছো? ভাবি বলছে আপনি যা যা করেন তা আমি যেন করি, আর আপনার সব কথা শুনে চলতে বলে দিয়েছে। আমি সব কিছু মেনে চলবো, এই কথা ভাবিকে বলেই এসেছি। আর শুধু ভাবি না, আম্মুও আমাকে বলে দিয়েছে আপনার সব কথা শুনে চলতে। আর কি কি বলছে? এখন এত কথা মানে আপনি এখন আমার কাছে আসেন, আমি আপনাকে কপালে চুমা দিব। কি? আমি যা যা করি তুমিও তা তা করবে? হ্যাঁ, মানে আপনি আমাকে যখন চুমা দিবেন আর আঞ্জাতা ধরবেন, তখন আমিও আপনাকে চুমা দিব আর আঞ্জাতা ধরবো। এই কথা ভাবি আমাকে বলে দিয়েছে। এখন আপনি আমাকে চুমা দিয়েছেন, আমিও আপনাকে চুমা দিব। আপনি এখন আমার কাছে আসেন, তা না হলে আমি আবার কান্না শুরু করে দিব। আব্বু আমার দিকে তাকিয়ে বলে, কি আর করবি, যা কাছে গিয়ে সোনালিকে নিয়ে আয়, তা না হলে বৌরানী কান্না করতেই থাকবে। তারপর আমি রেগে মেগে সোনালির কাছে গেলাম। তখনই, আপনি একটু চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করবো কেন? আপনি যখন আমাকে কপালে চুমা দিয়েছেন, তখন তো আমি ইচ্ছে করে চোখ বন্ধ রাখছি। এখন আপনিও চোখ বন্ধ করে রাখুন, তারপর আমি আপনার কপালে চুমা দিব। পারবো না। দিলে দাও, না দিলে দাঁড়িয়ে থাকো। তখনই আবার কান্না শুরু। তারপর কান্নাতে আমি চোখ বন্ধ করতেই আমার কপালে একটা চুমু দিল। তখন মনে হয়েছে সত্যি সোনালির এই দুষ্ট আদরগুলো খুব ভালোই লাগে, তবে মাঝে মাঝে ইজ্জতের ফালুদা করে ফেলে। আপনি অনেক ভালো, ভাবি সত্যিই বলেছে আমাকে আপনি অনেক আদর করবেন, মানে কি বলছে? মানে ভালোবাসবেন। ঠিক আছে, তাহলে বাসার ভিতরে চলো। তারপর যখনই সোনালিকে নিয়ে ভেতরে ঢুকবো, সোহরাব, বৌরানীকে তুই কলে করে ভিতরে ঢুকতে হবে, কারণ আজকে বৌরানীর প্রথম দিন এই বাড়িতে। কোলে নিতে পারবো না, পরে বিপদ হবে। যা বলছি তা করো, যা হবে পরে বুঝবো, আর কলে নিলে বিপদ হবে কেন? ঠিক আছে, একটু পর দেখবেন। তারপর সোনালিকে কোলে নিয়ে ভেতরে ঢুকতেছি। ওকে নামিয়ে দিয়ে আমি রুমের দিকে যাচ্ছি ফ্রেশ হতে। তখনই আবার, এই আপনি চলে যাচ্ছেন কেন? আমিও আপনাকে কোলে নিব। আম্মু বুঝতে পারছেন বিপদটা কি? হ্যাঁ, বুঝতে পারছি। কি হলো, আসেন, আমি আপনাকে কোলে নিব। তোমার কোলে নিতে হবে না, যদি নেওয়া শখ থাকে তাহলে আব্বুকে একটু কোলে নাও। আমি গেলাম রুমে। দূর, কি বিয়ে করেছি আল্লাহ, একটু তাড়াতাড়ি ওর মাথায় একটু বুদ্ধি ঢুকিয়ে দাও। যাই গিয়ে ফ্রেশ হয়ে নেই। তারপর ফ্রেশ হতে চলে গেলাম বাথরুমে। কিছুক্ষণ ফ্রেশ হয়ে তারপর রুমে বসে আছি। তখনই ভাবি সোনালিকে নিয়ে রুমে এসে বলতেছে, সোনালি, এখন তুমি সোহরাবকে কোলে নাও কেমন? আমি গেলাম। উনি তো আমাকে সবার সামনে কোলে নিয়েছে, তাহলে আমিও ওনাকে সবার সামনে কোলে নেব। ঠিক আছে, তাহলে তাই করি। সোনালি তুমি এদিকে আসো, আমি তোমাকে কিছু কথা বলি। সেই কথাগুলো কারোর সাথে বলবা না, এমনকি তোমার ভাবির সাথেও না। কি কথা যে আমি ভাবির সাথেও বলতে পারবো না, আর ভাবি তো আমাদের বাড়িতে, তাহলে বলবো কি করে? তোমার ভাবি ফোন করবে যখন, তখনও বলবে না। ঠিক আছে, বলেন কি কথা। তাহলে শোনো, আমরা দুজন হলাম স্বামী স্ত্রী। আমাদের মধ্যে যেই কথা হবে তা কারো কাছে বলবে না, কেমন? ঠিক আছে, কিন্তু আমার এখন অনেক খিদে লাগছে, আমি খাবো। ঠিক আছে, তাহলে তুমি ফ্রেশ হয়ে নিচে আসো। আম্মু রান্না করতেছে তো,
কিছুক্ষণের মাঝে খাবার রেডি হয়ে যাবে। ঠিক আছে, এখন হাত মুখ ধুবো কোথায়? এই তো, এখানে গিয়ে ধুয়ে আসো। তার আগে এই কাপড় আর জিনিসগুলো খুলতে হবে। বলে কাপড় খুলতে শুরু করে দিয়েছে। আরে আরে, এখানে কাপড় খুলতেছো কেন? বাথরুমের ভিতরে গিয়ে কাপড় চেঞ্জ করে আসো। এখানে করলে কি সমস্যা? এখানে তো আমি আছি। আর তাছাড়া তুমি এই কাপড়গুলো নিয়ে একবারে গোসল করে নতুন কাপড় পরে তারপর বের হবে, কেমন? ঠিক আছে, তাহলে এই কানের গলার আর মাথার জিনিসগুলো খুলে দেন। হ্যাঁ দাও। তারপর সোনালীকে আয়নার সামনে দাঁড় করে দিলাম। ও শরীরে সমস্ত গহনা খুলে দিতে লাগলাম। যখন এর গলার হারটা খুলবো তখনই ইচ্ছে করছে ওর গলায় একটা কিস করে দিই, কিন্তু কিস করলাম না, কারণ এমনিতে অনেক মানিজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে, আর নতুন করে ছিনিমিনি খেলতে দেব না। এক কাজ করিয়েন, আমার পেছনে বোতামটা খুলে দিয়েন, কেমন? কেন, তুমি খুলতে পারবে না? আমি খুলতে পারবো না তাই। আচ্ছা ঠিক আছে। তারপর সোনালি জামার হুকটা খুলে ওকে বাথরুমে ঢুকে আমি নিচে চলে আসলাম। এসে সোফায় বসে পেপার পড়ছি। তখনই সোনালি চিৎকার দিতে দিতে নিচে এসেছে ভেজা কাপড় নিয়ে। ছোট্ট ঘরটার ভেতরে উপর দিয়ে পানি পড়তেছে, মনে হয় ছাদ ছিদ্র হয়ে গেছে। মানে কি বলো তুমি? আব্বু, মনে হয় ঝর্ণার টিপ পড়ে গেছে, তাই সোনালি এমন বলতেছে। আমি গিয়ে দেখতেছি বলে সোনালিকে সাথে করে বাথরুমে ঢুকলাম। দেখি ঝর্ণাটা ছাড়া। তারপর সোনালিকে দেখিয়ে দিলাম কিভাবে বন্ধ করতে হবে। যখন আমি বাথরুম থেকে বেরিয়ে আসবো তখনই পা পিছলে সোনালির বুকের উপর পড়ে যায়, আরও আমাকে জড়িয়ে ধরে। তখনই সুযোগ বুঝে গলায় কিস করে দিই। সোনালি ঠিক বুঝতে পারিনি। আমাকে জড়িয়ে ধরার জন্য এমনভাবে পড়ে যাওয়ার ভান করার কি দরকার? আমাকে বললেই হতো, আমি আপনাকে জড়িয়ে ধরতাম। আরে না, আমি পা পিছলে পড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি এখানে থাকেন, আমার গোসল শেষ হলে তারপর যাবেন। কি, এখানে দাঁড়িয়ে তোমার গোসল করে দেখবো? না, আপনি দরজার বাইরে থাকেন, আমার গোসল শেষ হলে দুজনে একসাথে নিচে যাব। ঠিক আছে। তারপর বেরিয়ে রুমে এসে বসে আছি। কিছুক্ষণ পর সোনালি ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। আমি তাকে দিকে একটা পরি, মনে হয় একটা পরি আমার সামনে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগছে, কোনো সাজ নেই, তবুও দারুণ লাগছে মেয়েটাকে। আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার জামার বোতাম কে লাগিয়ে দিবে? হ্যাঁ দাও। তারপর সোনালি জামার হুকটা লাগে ওকে নিয়ে আমরা দুজনে নিচে গেলাম। তারপর খাবার টেবিলে বসলাম। সোনালি আমার পাশে বসেছে। খাবার শেষ করে আমি উঠবো ঠিক তখনই। বৌরানী, এই বাড়িটা তোমার কাছে কেমন লাগছে? ভালো। ঠিক আছে সোনালি, তুমি খাবার শেষ করে রুমে এসো, আমি গেলাম। ঠিক আছে। আচ্ছা। তারপর রুমে গিয়ে একটু মোবাইলটা হাতে নিয়ে দেখি রবি ফোন করেছে। রিসিভ করে ওর সাথে কথা বললাম। বলেছি আজকে দেখা করব। রবি রাজি হয়েছে। তারপর একটু সেজে গুজে বাইরে যাওয়ার জন্য নিচে আসলাম। রে, তুই কি কোথাও যাবি নাকি? হ্যাঁ, একটু রবির সাথে দেখা করে আসি। আর সোনালি, তুমি আম্মুর সাথে বসে বসে গল্প করো, কেমন? সে না হয় করলাম, এখন আপনি যেহেতু বাইরে যেতেছেন, এখন আমাকে মিষ্টি খাওয়াতে হবে। বাইরে গেলে মিষ্টি খাওয়াবে কেন? আচ্ছা ঠিক আছে, তুমি ফ্রিজ থেকে নিয়ে আসো, আমি খাইয়ে দিচ্ছি। ফ্রিজ থেকে আনবো কেন? সাগর ভাইয়া যখন বাইরে যেতেছিল তখন তো ভাবি ফ্রিজ থেকে মিষ্টি আনেনি। মানে তুমি কি বলতেছো? মানে আব্বাজান বলেছে সাগর ভাইয়া আর ভাবি যেভাবে কথাবার্তা বলে আর ওরা যা যা করে, আমিও যেন ঠিক এমনভাবে আপনার সাথে তা করি আর কথা বলি। হ্যাঁ, আব্বু তো তোমাকে ভালো কথাই বলছে, তাহলে ওদের ফলো করো। এখন আমি যাই। হ্যাঁ, আমি তো ওদের মতো করে চাচ্ছি। সাগর ভাইয়া বাইরে যাবার সময় ভাবি ভাইয়াকে বলেছে মিষ্টি খাইয়ে তারপর বাইরে যেতে। তখন সাগর ভাইয়া ভাবিকে দেখছি কাছে নিয়ে একটা চুমা দিয়ে বলছে, নাও তোমাকে মিষ্টি খাইয়ে গেলাম। এখন আপনি আমাকে চুমা দিয়ে মিষ্টি খাইয়ে তারপর বাইরে যাবেন, তা না হলে আমি আপনাকে বাইরে যেতে দিব না। আর আমাকে যে বাথরুমে জড়িয়ে ধরার জন্য ইচ্ছে করে পড়ার অভিনয় করেছেন সেটাও সবাইকে বলে দিব। তখনই চেয়ে দেখি ভাবি হাসতে হাসতে সিঁড়িতে উপরে উঠে যাচ্ছে। বলার বাকি রাখছো নাকি? বলেই তো দিয়েছো, এখন তুমি কী চাও সেটা বলো। মিষ্টি খাওয়ালে হবে? আসেন, কাছে আসেন, আমি মিষ্টি খাবো। তখন আমি এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাই। এই কি রে হারামজাদা, তুই বৌরানীকে মিষ্টি না খাওয়াইয়া চলে গেলি কেন? এদিকে যে মিষ্টির জন্য বৌরানী কান্না করেই যাচ্ছে, তার কি কোনো খবর আছে তোর? হ্যাঁ, তাড়াতাড়ি করে বাসায় এসে বৌরানীকে মিষ্টি খাইয়ে কান্না থামা, তা না হলে তোর কপালে খারাপই আছে। আব্বু, আপনি জানেন সোনালি কোন মিষ্টির কথা বলতেছে? আরে মিষ্টি তো মিষ্টি, এইটা আবার কোন মিষ্টি হবে? তাহলে আপনি ওকে ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এসে খাইয়ে দেন, তাহলে তো কান্না থেমে যাবে। আমি বলেছি, কিন্তু বৌরানী বলেছে তুই নিজে ওকে মিষ্টি খাওয়াতে হবে, তা না হলে কান্না করতেই থাকবে। দেখ সৌরভ,
তুই তাড়াতাড়ি করে এসে বৌরানীকে মিষ্টি খাওয়া আর ওর কান্না বন্ধ করে দিয়ে যা, ঠিক আছে? আচ্ছা আসতেছি। তারপর ফোনটা কেটে দেই। আব্বু তখন সামনে ছিল না যখন সোনালি আমার কাছে মিষ্টি খেতে চাইছে। থাকলে হয়তো বলতো না সোনালিকে মিষ্টি খাওয়াতে। কি রে সোহরাব, কি খবর তোর? নতুন বউ তোকে কেমন আদর করি? যা দিয়েছে তা বলা যাবে না, বললে ইজ্জতের 12টা বাজবে। মনে মনে এগুলো ভাবছি। হ্যাঁ, সোনালি গ্রামের মেয়ে, অনেক সুন্দর, কথাগুলো অনেক গুছিয়ে বলে। তবে সোনালি আমাকে অনেক ভালোবাসে আর অনেক ভালো একটা মেয়ে। সত্যি বলছিস? তাহলে তাহলে তো তোর বউয়ের সাথে দেখা করতে হবে। এখন বল, কবে আমার সাথে তোর বউকে পরিচয় করে দিবি? হ্যাঁ, করিয়ে দেবো খুব তাড়াতাড়ি। আচ্ছা রবি, এখন উঠি। তারপর রবির কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। যখনই বাসার ভেতর ঢুকবো তখনই দেখি সোনালি কান্না করতেছে, আর বাসার সবাই কান্না থামানোর চেষ্টা করতেছে। ভাইয়া, ভাবি, আব্বু, আম্মু। আমাকে দেখে সোনালি লাফ মেরে বসা থেকে উঠে আমার কাছে এসে বলতেছে, এবার আমাকে একটা মিষ্টি খাওয়ালেও আমি কান্না বন্ধ করব না। আমাকে এবার বেশি করে মিষ্টি খাওয়াতে হবে। ঠিক আছে, আসো তোমাকে মিষ্টি খাওয়াই। তখনই সোনালি কান্না থামিয়ে একদম আমার কাছে চলে আসে, আর সবাই যার যার মতো করে ওঠাও। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে ওকে রুমে নিয়ে যায়। আমাকে আপনি কপালে চুমা দিয়েছেন, তবে মিষ্টি তো খাওয়াননি। রুমে এসেছি, এবার তোমাকে খাওয়াবো। ঠিক আছে, তাহলে খাওয়ান। তার আগে তোমাকে একটা কথা বলি, যদি তুমি সেগুলো শোনো তাহলে রোজ তোমাকে মিষ্টি খাওয়াবো। আমি সবার কথা তো শুনিনি, আর আপনি যা বলেন তা তো আমি একদম সবার আগে শুনিনি। এখন অন্য কথা বলে আমাকে মিষ্টি না খাওয়ানোর চেষ্টা করতেছেন, তাই না? আরে না, ঠিক আছে বলে সোনালিকে কাছে নিয়ে ওর 2 গালে কিস করে বললাম, ভাইয়া ভাবি কীভাবে মিষ্টি খাওয়ায়। এখন রাত হয়েছে, তুমি শুয়ে পড়ো, সকালে আমার কাজ আছে, তাড়াতাড়ি উঠতে হবে। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে মিষ্টি খাইয়ে দিব। বলে আমার 2 গালে কিস করলো। তারপরে সে সোজা আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। সোনালি, তুমি আমাকে ছাড়ো, আমাকে কেউ ধরলে আমার রাতে ঘুমায় না। ভাবি বলে দিয়েছে রাতের বেলা আমি যেন আপনাকে আনজা ধরে ঘুমাই, এতে আপনার ঘুম না হলেও আমার সমস্যা নেই। আমি ভাবিকে কথা দিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি ঘুমাও, আমি জেগে থাকি। তাহলে চলেন আমরা দুজনে বসে সোলা খেলি। বলে শোয়া থেকে উঠে 5টা পাথর ব্যাগ থেকে বের করে নিয়ে আসলো। এগুলো দিয়ে তুমি কি করবে? বারে, আপনি তো বলেছেন সজাগ থাকবেন, তাহলে আমরা দুজন খেলা করি। এই কথা বলে আমার হাত ধরে টেনে ফ্লোরে নিয়ে গিয়ে বসে পাথরগুলো নিচে রেখে এক এক করে হাতে নিচ্ছে, আবার ফেলছে। সোনালি, আমি তো এগুলো খেলা কোনো সময় খেলিনি। তুমি এক কাজ করো, সকাল আব্বুর সাথে বসে বসে খেলো, কেমন? আব্বু এই খেলাটা ভালো পারে। তাহলে বর বউ খেলি। আমার বউ রানীকে আপনার বর রাজার কাছে বিয়ে দেব। এই নেন, এই বর রাজাটা আজ থেকে আপনার কাছে যত্ন করে রাখবেন, কেমন? হ্যাঁ রে কপাল, বউয়ের সাথে এখন আমি বাচ্চাদের মতো বড় বউ খেলতাম। কবে সেই বউরানি আমার বড় হবে আল্লাহ জানে। আচ্ছা ঠিক আছে, দাও। তারপর বর বোতলটা আমার কাছে দিয়ে তার হাতের বউ বোতলটা আমার কাছেও দিল। তারপর সোনালি কান্না করতে করতে বলল, আরে আবার কান্না করতেছো কেন? বউ নিজের বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে গেলে কান্না করে না? হ্যাঁ, কিন্তু তুমি তো সকালে এসেছো আমাদের বাড়িতে, কিন্তু এখন কান্না করতেছো কেন? আরে বোকা, আমি নিজের জন্য কান্না করছি নাকি? কান্না তো করতেছি বউ বোতলটার জন্য, কারণ বউ বোতলটা তো কান্না করতে পারবে না। আমি ওর হয়ে কান্না করে দিতেছি, কারণ আজকে ওর বাপের বাড়ি ছেড়ে স্বামীর বাড়িতে যেতেছে। বুঝতে পারছি, আমি বোকা, তুমি অনেক বুদ্ধিমতী। অনেক হয়েছে, সকালে বাকি খেলা হবে, এখন চলো ঘুমাবে। তারপর সোনালিকে সাথে নিয়ে শুয়ে পড়লাম। সোনালি আমাকে জড়িয়ে ধরে রাখছে। আমার ঘুমাতে একটু কষ্ট হচ্ছে, তবে ভালোই লাগছে। ওর দুষ্টুমিগুলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি ঘুমিয়ে আছে। এমনিতেই দেখতে বাচ্চা লাগে, আর এখন আরও বাচ্চা লাগছে। ওকে না জাগিয়ে আমি নিজে উঠে ফ্রেশ হয়ে আবার তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে আসছি। খিরে, তুই একা বউরানী কোথায়? ও ঘুমোচ্ছে, আমি অফিসে যাচ্ছি। ও উঠলে ওকে নাস্তা করিয়ে দিও। আচ্ছা সোহরাব, সোনালি যে এমন বাচ্চাদের মতো আচরণ করতেছে, তোর কাছে খারাপ লাগে না? না, এখন আর লাগে না, তবে কিছুদিন গেলে ঠিক হয়ে যাবে। আর তোমরা সবাই তো সোনালিকে পছন্দ করো, তাহলে আর কি। শোন সৌরভ, আজকে রাতে আমি একটা পার্টি দিয়েছি তোর বিয়ে উপলক্ষে। তুই তাড়াতাড়ি চলে আসিস, আর বিকেলে বৌরানীকে সাথে করে নিয়ে মার্কেট থেকে ওর কিছু নতুন কাপড় আর গহনা কিনে দিস, ঠিক আছে? আজকে পার্টি দিতে হলো, কিছুদিন যেত তারপর পার্টি দিতেন। এখন তো আমার ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা শুরু করেছেন আপনি। কিসের চিনিমিনি? বৌরানীকে আমি সব বুঝিয়ে সব কিছু বলবো, ও আমার সব কথা শুনে, ঠিক আছে? হ্যাঁ, তা তো জানি,
আমার 12টা বাজাবার জন্য আপনি এমন করতেছেন? এই সাগর, তুই ওকে কিছু শেখাতে পারিস না? আমার সাথে কি করে কথা বলতে হয় সোহরাব মনে হয় ভুলে যাচ্ছে। সাহরাব, কি হচ্ছে? ঠিক আছে, আমি তোর ভাবি মিলে সোনালীকে বুঝিয়ে পার্টিতে দেখে দেখে রাখবো, যাতে করে কোনো ভুল কাজ না করে। ঠিক আছে, তাহলে পরে ঠেলা তোমরা সামলাবে। যদি আমার বন্ধুদের সামনে কোনো রকম লজ্জায় পড়ি তাহলে কিন্তু তোমাদের সবার খবর আছে। এই কথা বলে আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তারপর অফিসে এসে কাজ করতেছি, তখনই দেখি বাইরে সবাই হাসাহাসি করতেছে। একটু বাইরে গিয়ে দেখি সোনালি যোগ বলতেছে আর সবাই হাসতেছে। আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। কাছে গিয়ে সোনালিকে দেখে আব্বুকে বললাম, আপনি সোনালিকে এখানে নিয়ে এসেছেন কেন? ঘুম থেকে উঠে তোকে না পেয়ে মেয়েটা কান্না করতেছে, তাই ওকে এখান থেকে নিয়ে এসেছি। তাছাড়া তোরা তো আজকে মার্কেটে যাবি, তাই না? হ্যাঁ, তা যাবো। তাই বলে সোনালিকে অবশ্যই নিয়ে আসবেন? এই যে, আপনি রাতে বলেছেন আমার সাথে সকালে খেলা করবেন, কিন্তু আপনি খেলা না করে অফিসে চলে যাচ্ছেন কেন? ও, আমার মনে ছিল না। আচ্ছা, এখন থেকে রোজ সকালে খেলা করে তারপর আসবো অফিসে। আর তুমি ওর জন্য এখানে এসেছো? না, এসেছি আমার বর বউকে নিতে। দেন, আমার বর বউগুলা দেন। এই রে, কাম সারছে। এইগুলো তো রুমে আমার আলমারিতে রাখা। এখন যদি কান্না করতে থাকে তাহলে তো আমার ইজ্জত বলতে কিছুই থাকবে না। এগুলো বাসায় রাখা আছে, তোমাকে বাসায় গিয়ে দেবো। এখন চলো, তোমাকে নিয়ে কেনাকাটা করতে যাব। কি কিনবেন? তোমার জন্য কাপড় আর গহনা। আমার গহনা লাগবে না, আমাকে কিছু খেলনা কিনে দিলেই হবে। তখন অফিসে কিছু স্টাফ আমার দিকে তাকিয়ে একজন বলতেছে, স্যার, আপনার ভাগ্যটা অনেক ভালো। বউকে গহনা কিনে দিতে চাইলেও গহনা নিতে চায় না। আর আমার বউ গহনা চাইলে যদি না দেয় তাহলে বাসায় গেলে আমার 12টা বাজায় রাতে একসাথে থাকতে দেয় না। আপনি সত্যি অনেক ভাগ্যবান এমন একজন বউ পেয়ে। আপনি আপনার কাছে মন দেন, আমার যন্ত্রণা আমি বুঝি। তারপর সোনালিকে সাথে নিয়ে মার্কেটে গেলাম। যখনই কাপড়ের দোকানে ঢুকলাম তখনই যে দেখি সোনালি আমার সাথে নেই। তারপর এদিক ওদিক খুঁজতে লাগলাম। কিছুক্ষণ খোঁজার পর নিচে গিয়ে দেখি কিছু বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি করতেছে। আমাকে দেখে বলে, একজন দরকার, খেলাটা ভালোভাবে খেলতে পারি। আপনি আসেন, আমরা দুজনে মিলে খেলা করি। করাচ্ছি তোমার খেলা বলেই সোনালিকে হাত ধরে জোর করে কাপড়ের দোকানে নিয়ে আসি। যে দেখি সোনালি মন খারাপ করে বসে আছে। তা দেখে আমার নিজের কাছে খারাপ লাগলো। তাই সোনালিকে জিজ্ঞাসা করলাম, তোমার কি মন খারাপ? হ্যাঁ, অনেক। কেন? আপনি আমাকে খেলতে দেননি তাই। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাসার ছাদের উপর তুমি আর আমি সবাই মিলে কানামাছি খেলবো। সত্যি খেলবেন? হ্যাঁ, সত্যি খেলবো। তারপর দেখি সোনালি হাসতে শুরু করলো। তারপর সোনালি যে কাপড়গুলো পছন্দ করলো সেগুলো আমি ওর জন্য কিনে আবার নিজে দুটো পছন্দ করে লেহেঙ্গা নিলাম। দোকান থেকে বেরিয়ে জুয়েলারির দোকানে গিয়ে কিছু গহনা নিয়ে বাসায় আসবো। তখনই ভাবি ফোন করে বলে, সোহরাব সোনালীকে পার্লার থেকে বউ সাজিয়ে নিয়ে এসো। ঠিক আছে। তারপর সোনালিকে সাথে করে পার্লারে গেলাম। তখনই সোনালি একা ঢুকবে না, আমাকে অনেকে যেতে হবে ওর সাথে। কিন্তু পার্লারে তো ছেলেদের ঢুকতেই দেবে না। তারপর অনেক বুঝে পার্লারের মালকিনকে পুরো পার্লার 2 ঘন্টার জন্য কন্ট্যাক্ট করে নিলাম। ওরা সোনালিকে সুন্দর করে সাজিয়ে দিল। আমি ওর পাশে দাঁড়িয়েছিলাম। আমি এমনিতেই অনেক সুন্দর, আমাকে এত সাজাতে হবে না। আপনি বলেন আমাকে যেতে দিতে। হ্যাঁ জানি, তুমি অনেক সুন্দর, তোমাকে ওরা আরও সুন্দর করে দেবে। তারপর যখনই সোনালিকে কাপড় পরাতে যাবে তখনই বলে, এই, আপনি আমাকে কাতুকাতু দিতেছেন, দাঁড়ান আমিও আপনাকে কাতুকুতু দিতেছি। বলে পার্লারের মেয়েকে কাতকুতো দিতে লাগলো। মেয়ে সোনালির কাছ থেকে কোনো রকম নিজেকে ছাড়িয়ে বলে, আপনার বউকে আপনি কাপড় পরিয়ে দিন, আমি বলি কিভাবে পরাবেন। ঠিক আছে। তারপর উনি বলছে আমি সোনালিকে লেহেঙ্গা পরাচ্ছি। তারপর যখন শেষ হয়ে যায় তখন আবার সোনালি বলে, আমাকে পরি লাগছে? বাবা, তাহলে তো রোজ রোজ এখানে এসে এমনভাবে বউ সাজবো। ঠিক আছে তাহলে চলো। তখনই সোনালি ওই মেয়েটাকে বলে, আমি আবার আসবো, তখন দেখবো কত কাতুকুতু দিতে পারেন। আর আমি কিন্তু 1 নাম্বার। হয়েছে, এখন চলো। তারপর সোনালিকে সাথে করে বাসায় নিয়ে আসলাম। সোনালিকে বাসার সবাই দেখে অবাক হয়ে গেছে। তারপর ওকে ভিতরে নিয়ে যায়। এখনও পার্টি শুরু হয়নি, কিছুক্ষণ পর মানুষজন আসতে শুরু করবে। বড় বৌমা, তুমি একটু বৌরানীকে নিয়ে আসো। ঠিক আছে। তারপর ভাবি এসে যায়। 2 মিনিট পরে আমাকে ফোন করে বলে রুমে আসার জন্য। আমি তারপর রুমে গিয়ে দেখি পুরো অবাক। আরে এইটা কি সোনালি, তোমার এই অবস্থা কি করে হলো? আর টোটাল লিপস্টিক গালে কেন? আর তোমার পরনের গহনা সব কিছু এত নিচে কেন? তোমাকে এত কষ্ট করে সাজিয়ে নিয়ে আনলাম আর তুমি কেন সব কিছু এলোমেলো করে দিলে? একসাথে অনেকগুলো প্রশ্ন করে বসলাম। তখনই সোনালি কান্না করতে লাগলো। কি ব্যাপার, তুমি
কান্না করতেছো কেন? কান্না করব না তো কি করব? আমি কখন ধরে একা একা বসে আছি আর আমার গা কুটকুটাইতেছে, তাই তো গহনাগুলো খুলে ফেলেছি। আর ঠোঁটে কি যেন লাগছে, তাই ডলা দিতেছি। তখনই লিপস্টিক এমন হয়েছে। তাহলে লেহেঙ্গা খুলছো কেন? এটা কতবার? আমার কি কষ্ট হয় না? এতবার কাপড় কেউ পরে রাখে নাকি? আপনি এখন ছাদে চলেন, আমি কানামাছি খেলবো। এখন কানামাছি খেলবে মানে? এখন তো নিচে যেতে হবে। বাড়িতে আজ পার্টি দিয়েছে আব্বু, আমাদের বিয়ে উপলক্ষে অনুষ্ঠান। এখন তোমাকে নিয়ে নিচে নামা যাবে না। এক কাজ করো, হাত মুখটা ধুয়ে কাপড়টা পরে আমার সাথে চলো। যেতে পারি, তার আগে আমার সাথে বর বউ খেলতে হবে অনুষ্ঠান শেষে। ঠিক আছে, খেলবো। এখন আগে আমার সাথে চলো। ঠিক আছে, তাহলে আমাকে আগের মতো করে সাজিয়ে দেন, যেমন ওইখানে সাজিয়েছেন। ঠিক আছে, আসো আমার সাথে। ঠিক আছে, তাহলে তুমি সোনালীকে সাজিয়ে নিচে নিয়ে এসো, ওইদিকে আমি সবাইকে ম্যানেজ করতেছি। আচ্ছা ঠিক আছে। তারপর সোনালীকে সাথে করে নিয়ে ওকে ফ্রেশ করে নিয়ে আসলাম। তারপর ওকে আরেকটা লেহেঙ্গা পরালাম। তারপর হালকা করে সাজিয়ে কিছু গহনা পরিয়ে দিলাম। সোনালী আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু একটা বলবে। ঠিক তখনই আপনি না অনেক ভালো, আমাকে খুব মায়া করেন। তবে কাল রাতে কিন্তু আপনি আমাকে চুমা দেননি, আবার আঞ্জাতা ধরেননি। তখন কিন্তু আমার অনেক খারাপ লাগছিল। ভাবি আমাকে যা যা বলছে, আপনি তো তার কিছুই করেন না। তোমার ভাবে কি বলেছে যা আমি করি না? বারে, আমার বুঝি লজ্জা করে না বলতে? তবে রাতে বড়বউ খেলার পরে কিন্তু ভাবি যা যা বলেছে আপনি তা করবেন, কেমন? তোমার ভাবি যা যা বলেছে আমি তা করলে সকালে তো আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না, সব কিছু মাটিতে মিশিয়ে দেবে। ঠিক আছে, এখন চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমাকে দেখবে বলে। আমাকে দেখবে কেন? আমি কি করেছি? তুমি আমার বউ, তাই সবাই দেখবে। এখন চলো। তারপর সোনালীকে সাথে নিয়ে নামতেছি। কোথায় সোনালী আমার হাত ধরে রাখবে, তা না করে আমি ওর হাত ধরে রেখেছি। আল্লাহ, আজকে ভালোই ভালো আমার মান সম্মানটা রক্ষা করো। আমার না আপনাকে আঞ্জা ধরতে ইচ্ছে করতেছে, একটু আঞ্জা ধরবো? এখন নয়, রুমে ধরবে কেমন? তারপর সোনালীকে নিয়ে সিঁড়িতে নামতেছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তখন আব্বু বলল, অ্যাটেনশন প্লিজ, এই হচ্ছে আমার ছোট ছেলের বউ সোনালী। তারপর সোনালীকে একটা চেয়ারে আব্বু বসিয়ে দিল। আমি চলে এসেছি আমার বন্ধুদের সাথে কথা বলতে। তার কিছুক্ষণ পরে সব বন্ধুরা মিলে কথা বলতেছি। দোস্ত, তোর বউকে আমাদের সাথে পরিচয় করে দিবি কখন? এক কাজ কর, তোর বউকে এখানে নিয়ে আয়, আমরা সবাই তোর বউয়ের সাথে বসে আড্ডা দিই। না থাক, তোরা চল, ওইখানে দেখা করে চলে আসবি, এখানে আনার দরকার নেই। তারপর ওদের সাথে করে সোনালীর সামনে নিয়ে এসে সবার সাথে পরিচয় করে দেব। তখনই, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি কখন ধরে আপনাকে খুঁজতেছি। এই তো বন্ধুদের সাথে কথা বলছিলাম। নাও, ওদের সবার সাথে আলাপ করো। ভাবি বলেছে আমাকে ছাড়া আর কারোর সাথে কথা না বলতে। আমি পারবো না ওদের সাথে কথা বলতে। তখনই আমার বান্ধবীরা এসে আমার হাত ধরে বলতেছে, শহরে কেমন আছো? আর তোমার কোনো খবর নেই কেন? আর তুমি বিয়ে করছো কবে? এই তো কিছুদিন হলো। এই তো আমার স্ত্রী সোনালী। তখনই সোনালীর দিকে তাকিয়ে দেখি এক্ষুনি তো সবাইকে খেয়ে ফেলবে মনে হয়। শোনেন, চলেন আমরা রুমে গিয়ে বউ পর খেলবো। এখানে সবাই আমাকে দেখতেছে, মনে হয় আর কোনো সময় আমার মতো সুন্দর মেয়ে দেখেনি। চলেন এক্ষুনি, আপনি আমার সাথে যাবেন। দেখো, এখান থেকে আমরা কোথাও যাব না, অনুষ্ঠান শেষ হলে যাব। আমি ভাবির সাথে কথা বলবো। আপনার মোবাইলটা দিয়ে আমাদের বাড়িতে একটা ফোন দেন। এখন ফোন করতে হবে না, সকালে করো কেমন? তখনই কি আব্বুকে বলতেছে, আব্বা যান, দেখেন না, উনি আমাকে সব ছেলেদের সাথে পরিচয় করিয়ে দিতে চাইছে। আম্মু তো বলেছে স্বামী ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না মেয়েরা। আপনি বলেন তো, এখন আমি কি করব? আব্বু ওনার বন্ধুদের সাথে কথা বলছিল। ওরা ছেলে নয়, সবগুলো সৌরভের বন্ধু। তুমি ওদের সাথে কথা বলো, ওরা যা যা বলে তোমাকে তুমি তাই বলো, কেমন? ঠিক আছে। বলে আমার কাছে এসে বলে, আব্বা যান বলছে আপনার বন্ধুদের সাথে কথা বলতে। ঠিক আছে, এসো। তারপর সোনালীকে সবার সাথে পরিচয় করিয়ে দিলাম। তখনই সবাই দুষ্টুমি করতেছে আর আমার হার্টবিট তো বাড়তেছে। কি রে, তুই কিছু বলছিস না কেন? হ্যাঁ বলছি। তখনই আবার সোনালী বলে, আমি একটু ওই দিক থেকে আসতেছি। বলেই সোনালী চলে গেল। আমি ওদের সাথে কথা বলতেছি। তখন এদিকে সোনালী শরবত নিয়ে এসে সবাইকে খেতে দিচ্ছে। তুমি শরবত আনতে গেলে কেন? অন্য কাউকে দিয়ে আনাতে পারতে। কারণ ওনারা আপনার বন্ধু বান্ধবী, তাই আমি নিজের হাতে ওনাদের আপ্যায়ন করি, তারপর সবাইকে খেতে দিতেছি। কিন্তু আমি চাইলে আপনার শরবত খেতে হবে না। তখনই বুঝলাম ডাল মে কুছ কালা হে।
সোনালিকে একটু দূরে নিয়ে গিয়ে বললাম, সোনালি, শরবতে কিছু দিয়েছো? না না, হ্যাঁ হ্যাঁ। মাথা নেড়ে উত্তর দিল। তখনই দেখি আমার বন্ধুরা সবাই দৌড়াদৌড়ি শুরু করতেছে আর বাথরুম খুঁজতেছে। আরে রবি, কি হলো তোদের? তোরা এমন করতেছিস কেন? কি হয়েছে তোদের? দোস্ত, হঠাৎ করে পেট মোচড় দিয়েছে। তোদের বাথরুমটা কোথায়? ওইদিকে যান, তা না হলে কাপড় নষ্ট করে ফেলবেন। তখনই দেখলাম আব্বু তার বন্ধুদের নিয়ে বাড়ির ভেতরে যাচ্ছে দৌড়ে, আর খুব তাড়াতাড়ি করে। সোনালি, সত্যি করে বলো, তুমি শরবতে কি দিয়েছো? জামাল গোটা দিতেছি শরবতে, তাই ওদের পেট খারাপ হয়ে গেছে। কি, জামাল কোটা? কিন্তু কেন, কি করেছে ওরা? ওই মেয়েগুলো আপনার হাত ধরেছে কেন? আর সবগুলো ছেলে আমার দিকে তাকিয়েছিল, তাই সুফিয়াকে দিয়ে জামার গোটা এনে শরবতে দিয়ে দিয়েছি। আর কাউকে খেতে দিয়েছো এই শরবত? আমি দিতে চাইনি, কিন্তু আব্বাচান জোর করে তার বন্ধুদের জন্য আমার কাছ থেকে নিয়েছে। তবে কষ্ট হচ্ছে আব্বাচানের জন্য, আব্বাচান এই শরবতটা খাইছে। কি, তুমি আব্বুকেও খেতে দিয়েছো? তোমার একবারও মনে হয়নি আব্বুর হাই প্রেশার? কি প্রেশার হাই, এটা আবার কি? থাক, তোমার সাথে তর্ক করে আমার সময় নষ্ট করতে পারবো না। দেখি এই শরবত আর কে কে খেয়েছে। তাড়াতাড়ি করে বাড়ির ভেতরে এসে দেখি প্রতিটা বাথরুমে সিরিয়াল ধরে আছে। এমনকি ভাইয়া, ভাবি, আম্মু, আব্বু সহ সবাই এটা খেয়েছে। সবার অবস্থা দেখে সোনালির মনটা একটু খারাপ হলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমার বন্ধুরা এসে আমাকে যা পারছে তাই বলে যাচ্ছে। তবে সবচেয়ে বেশি বলেছে আব্বুর বন্ধুরা। সাদিদ, তুই আমাদের এভাবে অপমান না করলেও পারতি বেটা। পার্টি দিয়ে এমনভাবে আমাদের অবস্থা খারাপ না করলেও পারতি। আরও অনেক কথা বলেছে ওনারা। ভাইয়া, ভাবি, বাড়ির সবাই অনেক কথা শুনেছে সোনালির জন্য। তবে জামাল কোটা যে সোনালি দিয়েছে এই কথা আমি কাউকে বলিনি। সাগর, সবার হঠাৎ করে এমন অবস্থা হলো কি করে? আব্বু, মনে হয় শরবতে কেউ কিছু দিয়েছে। আমরা যখন খাবার খেলাম তখন তো কিছু হয়নি। মনে হয় শরবতে কেউ জামাল ঘোটার বিচি দিয়েছে, তাই তো সবার এমন করে বাথরুমে দৌড়াদৌড়ি করছে। এই সুপিয়া, বল, শরবতে জামাল গোটা কে দিয়েছে? তখনই সোনালির কাছে গিয়ে বলে, আব্বাচান, একটা কথা বলবো? হ্যাঁ বল, বৌরানী কি বলবে? জামাল গোটা আমি দিয়েছি। বলে কান্না শুরু করে দিল জোরে জোরে। আব্বু যে সোনালি কিছু বলবে তা না করে উল্টো কান্না থামানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। তখনই আব্বু অনেক কষ্টে কান্না থামিয়ে বলে, কিন্তু কেন বৌরানী? ওনাকে ওই মেয়েগুলোর হাত ধরে কথা বলছে, তাই আমি শুধু ওদের জামার গোটা খাওয়াতে চাইছিলাম। যখন বড় ডলছি তখন আপনি এসে বলছেন আপনাকে এখান থেকে দিতে। আমি না করেছি, আপনি নিয়েছেন এর অর্ধেকটা, তাই বাকিটা আসিল সবটা এখানে ঢেলে দিয়েছি, আর সবাই খেয়েছে। তবে আমি ওনাকে খেতে দিইনি। কাজটা ঠিক করেছি না বলেন? হ্যাঁ, তুমি একদম ভালো কাজ করেছো। ঠিক আছে, বৌরানীকে কেউ কিছু বলো না, ও ছোট মানুষ, বুঝতে পারেনি, বুঝলে? আব্বু, আমি না করেছিলাম না আজকের পার্টি দিতে, আপনি দিয়েছেন। আমার সব বন্ধুদের কাছে অপমানিত হতে হলো। সোহরাব, অপমানিত কি তুই একা হয়েছিস? আমরা সবাই হয়েছি। এখন এইসব কিছু বাদ দিয়ে সবাই ফ্রেশ হয়ে গিয়ে শুয়ে পড়। আর সোনালি, তোকে কত ভালোবাসি দেখ, তোকে এই শরবতটা খাইতে দেয়নি। শুইব কেন, এখন কানামাছি খেলবো। উনি আমাকে বলছে রাতে বাসার সবাই মিলে কানামাছি খেলবে। যদি কানামাছি না খেলেন তাহলে আমি এক্ষুনি গ্রামের বাড়িতে চলে যাব। খেলাচ্ছি তোমাকে কানামাছি বলেই সোনালিকে কাছে নিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে সোজা টেনে রুমে নিয়ে আসলাম। তখনই সবাই আমাকে বকা দিচ্ছে যদিও সোনালিকে থাপ্পড় দেওয়ার জন্য, কিন্তু এই থাপ্পড়টা ওর প্রাপ্য ছিল। আপনি আমাকে মারতে পারলেন, যান, আর আমি আপনার সাথে কথা বলবো না। বলেই সোজা খাটের উপর গিয়ে পড়ল। তখনই আমার বুকের ভেতরটা কেমন জানি করলো। ফ্রেশ হতে চলে গেলাম। একটুবার ফ্রেশ হয়ে এসে দেখি সোনালি কান্না করতেছে। কি হলো, কান্না করছো কেন? আপনি যখন আমাকে থাপ্পড় দিয়েছেন দেখেন আমার গালে দাগ হয়ে গেছে। আমাকে দেখতে কত খারাপ দেখাচ্ছে, আর অনেক যন্ত্রণা করতেছে গালে আমার। কোথায় দেখি? সে দেখি গালে আঙ্গুলে দাগ পড়ে গেছে। তারপর ফ্রিজ থেকে বরফ এনে তার গালে লাগিয়ে দিলাম। তারপর অনেকক্ষণ দেওয়ার পর কিছুটা কমলো। সোনালি, আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এমনটা করবো না। করতে পারি যদি এখন আমার সাথে বসে বসে বর বউ খেলেন আর কালকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যান। ঠিক আছে, তাহলে চোখের পানিটা মুছে ফেলো। তারপর সোনালি চোখের পানি মুছে পুতুলগুলো নিয়ে আমার সাথে খেলা শুরু করলো। আর ওর দুষ্টুমিগুলো এখন ভালোই লাগছে। তারপর ওকে বুঝিয়ে শুনিয়ে দুজনেই শুয়ে পড়লাম। ভাবি যা যা করতে বলছে তা তা করেন। তুমি কাউকে কিছু বলবে না তো পরে? না, কাউকে বলবো না, তবে আমিও করব। ঠিক আছে,
তারপর সোনালিকে কপালে গালে কিস করলাম। ও আমাকে করেছে, তারপর আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। ওর সাথে দুষ্টুমি করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি ঠিক মনেই নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি আমার বুকের উপর ঘুমিয়ে আছে। তারপর ওকে ছাড়িয়ে আমি ফ্রেশ হতে গেলাম। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে রুমে আসলাম, তখনই দেখি সোনালি রুমে নেই। আরে মেয়েটা গেল কোথায়? তারপর রেডি হয়ে নিচে নেমে দেখি সোনালি মোবাইলে কথা বলতেছে, আর সবাই খাবার রেখে কানে আঙ্গুল দিয়ে রাখছে। কি ব্যাপার, সবাই খাবার ফেলে কানে আঙ্গুল ঢুকে রাখছো কেন? যখনই কাছে গেলাম তখনই দেখি সোনালি বলতেছে, আম্মা তুমি ভাবিকে বলে দিও, ভাবি যা যা করতে বলছে আমরা দুজন রাতে তা করি। আর উনি আজকে নিজে থেকে চুমা দিয়েছে আর আঞ্ছাতা ধরে ঘুমিয়েছে। উনি বলছে আমি যেন ভাবির সাথে এই কথাগুলো না বলি, কারণ স্বামী স্ত্রীর কথা নাকি কাউকে বলতে নেই। তাই তোমাকে বলছি, তুমি ভাবিকে বলে দিও। হায় হায়, ওরাতে মোবাইল দিল কে? আমার মানিজ্যতের 12টা বাজিয়ে ছাড়তেছে। তখনই তাড়াতাড়ি করে ওর কাছে গেলাম ওকে থামাতে। অমনি সোনালি বলে, আম্মা তুমি আমার কথা বিশ্বাস না গেলে তোমার জামাইকে জিজ্ঞেস করো। অমনি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে, আর আমি সাথে সাথে দৌড় দিলাম। আরে আপনি কোথায় যাচ্ছেন? দাঁড়ান আমি আসতেছি। বলে ও আমার পিছু পিছু আসতেছে দৌড়ে। এই বউ দেখে আমার ইজ্জতের ফালুদা করে ছাড়বে। রাতে আমি ওকে জমা দিয়েছি, তা ওর মায়ের কাছে বলতে হবে? রাতে যখন বলেছি করব না, তখন তো বলছে কাউকে বলবে না, আর সকাল হতে না হতেই সকলকে বলে দিয়েছে। এই কথাগুলো মনে মনে ভাবছি আর ছাদে বসে আছি। এই আপনি ছাদে আসলেন কেন? নেন, আম্মা লাইনে আছে, আপনি আম্মাকে বলেন ভাবি যা যা বলছে আপনি আমার সাথে তা করছেন। তুমি আমার পিছু পিছু চলে এসেছো? হ্যাঁ এসেছি, আর আপনি তো দৌড় দিয়েছেন, আর আমি তো দৌড়াদৌড়ি করতে পছন্দ করি, তাই অনেক দিন পর এমন সুযোগ হাতছাড়া করলাম না। এখন নেন, আম্মা লাইনে আছে, কথা বলেন। বলে আমার কানের কাছে এনে মোবাইলটা ধরে দিল। আসসালামু আলাইকুম। তারপর হ্যালো হ্যালো 2বার বললাম, সালামও দিয়েছি, কিন্তু কোনো শব্দ আসেনি। ফোনটা মনে হয় কেটে গেছে, তাই ইচ্ছে করে বলেছি, হ্যাঁ আন্টি, সোনালি যা যা বলছে সব সত্যি। আপনি ভাবিকে বলে দিন কেমন? আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। বলে সোনালির হাত থেকে মোবাইলটা নিয়ে বললাম, এখন তো শান্তি হয়েছে? হ্যাঁ অনেক শান্ত, এখন চলেন তাড়াতাড়ি করে খাবার খেয়ে বের হয়ে পড়ি। কোথায় যাবে? মনে নেই আপনি কাল রাতে কি বলেছেন? কি বলছি? আমাকে নিয়ে ঘুরতে যাবেন, চিড়িয়াখানা আর রমনা বটগাছ দেখতে নিয়ে যাবেন। বলেছিলাম, তবে এখন নয়, বিকেলে যাব। এক্ষুনি যাব, তা না হলে আমি বাড়ির সবাইকে সব কিছু বলে দিব। রাতে আমরা যা যা করি সব। হ্যাঁ নিয়ে যাব, এখনই চলো, নাস্তা করে বের হয়ে যাব। তখনই সোনালি আমাকে জড়িয়ে ধরে গালে কিস করে বলে, আমাকে যদি রোজ ঘুরতে নিয়ে যান তাহলে রোজ এমন করে আদর করব, রাজি থাকলে নিয়ে যাবেন। ঠিক আছে, নিয়ে যাব আমার আদরের বৌরানী, এখন চলো। তারপর সোনালিকে সাথে করে নিচে নেমে এলাম। কি ব্যাপার দেবরজি, আজকে দুজনকে অনেক হাসি খুশি লাগছে, কোথাও যাবে নাকি? হ্যাঁ, সোনালিকে নিয়ে একটু ঘুরতে বের হবো, ও নাকি চিড়িয়াখানা দেখবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা সবাই তখন খাবার রেখে কানে আঙ্গুল দিয়ে রাখছিলে কেন? সোনালি বলছে কানে আঙ্গুল দিতে, ওর বাড়িতে কথা বলবে। বাড়িতে কথা বলবে, তার জন্য আঙ্গুল দিতে বলছো কেন সোনালি? বলতেছি, তার আগে আব্বাজান আপনারা সবাই আবার কানে আঙুল দেন একটু। আবার কানে আঙ্গুল দিবে কেন? ঠিক আছে তাহলে বলি, রাতে আপনি আমার সাথে যা যা করেছেন সেইগুলো আমার কাছে বলছি ভাবিকে বলে দিতে, তাই সবাইকে বলছি কানে আঙুল দিতে, কারণ আপনি না করছেন কাউকে বলতে, যদি ওনারা সবাই শুনে যেত, এই জন্য সবাই কানে আঙুল দিয়ে রাখছে। আর আমি যা যা বলছি তা কিন্তু ওনারা কেউ শোনেনি। আব্বাজান আপনি শুনছেন আমি কি বলছি মোবাইলে? না না, আমি কানে আঙুল দিয়ে রাখছি, কিচ্ছু শুনিনি। হ্যাঁ, তোমার মতো বোকা মেয়ে আমার জীবনে আমি দেখিনি। এখন তাড়াতাড়ি করে নাস্তাটা করে নাও। তারপর আমরা নাস্তা করে রুমে গিয়ে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি সোনালি নিজে নিজে সাজতেছে। বাহ, বউ দেখি কিছুটা পরিবর্তন হচ্ছে। এইদিকে এসে আমার জামার হুকটা লাগিয়ে দেন তো। হ্যাঁ আসতেছি। তারপর আমি গিয়ে সোনালির জামার হুকটা লাগিয়ে দিলাম, ইচ্ছে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আমাকে এমনভাবে ধরলেন কেন? আমার কেমন কেমন করতেছে। কেমন লাগে একটু বলো না? রোমান্টিক মুড নিয়ে আরও একটু জড়িয়ে ধরলাম, আর গালে একটা কিস করব, তখন এই সোনালি করে আমার দিকে তাকাবে। অমনি কিসটা ঠোঁটে পড়লো। সোনালি আমার দিকে কেমন জানি একটা চাওয়া মনে হয় কিছুটা পরিবর্তনের আবহাওয়া এসেছে আমার বৌরানির মাঝে। তখন এসে বলে ওঠে, কি হলো, ছাড়ুন, আমার কুতকুতে লাগতেছে, তাড়াতাড়ি ছাড়ুন, তা না হলে কিন্তু আমিও দিতে থাকবো। হ্যাঁ ছেড়ে দিয়েছি, দাও তোমার চুলগুলো ঠিক করে বেঁধে দেই।
আপনি চুল ঠিক করতে পারেন, তাহলে তো ভালোই হয়েছে। বাড়িতে গিয়ে আমি সবাইকে বলবো আপনি আমার চুল ঠিক করে দেন। না, তুমি কাউকে কিছু বলবে না, কেমন? আর আজকের পর আর কোনোদিন তোমার আর আমার কথা বা আমি তোমার সাথে যা কিছু করি না কেন কাউকে বলবে না। আমি তো কাউকে বলিনি। হ্যাঁ, তুমি কাউকে কিছু বলো না, সব কিছু আমি বলি। এখন চলো। তারপর সোনালীকে সাথে করে রুম থেকে বের হয়ে নিচে গেলাম। গিয়ে দেখে বাড়ির সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি ব্যাপার, সবাই হাসতেছো কেন? বউকে তাহলে মিষ্টি খাইয়ে দিয়েছো? ভাবি, কি বলছো তুমি? এই যা লজ্জা পেয়ে গেছি। তারপর রুমে গিয়ে আয়নায় গিয়ে দেখি সোনালি ঠোঁটে লিপস্টিক আমার ঠোঁটে লেগে আছে। তারপর ওটা মুছে নিচে গিয়ে কারোর সাথে কোনো কথা না বলে সোনালিকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকে বাইক নিয়ে বের হয়েছি। সোনালি আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। রুমে আমাকে পেছন থেকে আঞ্জাদা ধরেছেন, তাই আমিও আপনাকে আঞ্জাদা ধরেছি। এখন আপনার ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগলে শুধু হয়ে যাবে। একটু পেছন দিকে তাকান আমার মতো করে, তাহলে আমার ঠোঁটটা লাগাতে পারবো আপনার ঠোঁটের সাথে। রুমে তোমার ওই কথা মনে ছিল না, এখন বলছো কেন? এখন কি তোমার মরার শোক হয়েছে নাকি? মরবো কেন? ওই গাড়িটার ভেতরে দেখছি একটা বউ তার স্বামীকে চুমা দিয়েছে, তখনই আমার মনে হয়েছে আপনাকে তো ঠোঁটে চুমা দেওয়া হয়নি। এখন আপনি একটু পেছনে তাকান, আমি ঠোঁটে চুমা দিব। সোনালি, এগুলো রাস্তায় করে না। এসব কিছু রাস্তায় করলে মানুষ খারাপ মনে করবে, বলবে তুমি আমার বউ না। কারণ বউ আর স্বামীরা তো এইসব কিছু রুমে আর বাড়িতে করে, তাই না? তাহলে ঠিক আছে, তবে বাড়িতে গিয়ে কিন্তু আমি আপনাকে ঠোঁটে চুমু দিব। আপনি আমাকে যেভাবে দিয়েছেন ঠিক সেইভাবে। আচ্ছা ঠিক আছে, তাই হবে। তারপর 2 ঘন্টা পর মিরপুর চিড়িয়াখানায় এসে পৌঁছালাম। 2টা টিকিট কেটে বাইকটা পার্কিং করে সোনালীকে নিয়ে ভেতরে ঢুকলাম। আমি এই পাখিগুলো চিনি, এগুলো চিড়িয়াখানায় রাখছে কেন? এগুলো মানুষ টাকা দিয়ে দেখতে আসে। সিংহ, বাঘ, কুমির আর অনেক প্রাণী আছে, চলো তোমাকে সেগুলো দেখাই। তারপর সোনালীকে সাথে করে নিয়ে গেলাম। ঘুরে ঘুরে এক এক করে সব কিছু দেখালাম। যখনই বাঘের কাছে আসলাম তখনই দেখি বাঘটা ঘুমিয়ে আছে। মরা বাঘটা এখানে রাখছে কেন? মানুষকে মরা বাঘ দেখে? মরা নয়, এটা ঘুমিয়ে আছে। আপনার কাছে কি জামাল গোটা আছে? জামাল করে দিয়ে তুমি এখানে কি করবে? বাঘের খাবারে দিয়ে দেব। যখন বাঘ খাবে তখন সে বাথরুমে যাবার জন্য ছটফট করবে, তাহলে আর ঘুমাতে পারবে না। তখন আমি একটু দেখব ভালো করে। সোনালির কথা শুনে এবার আমি নিজেই হেসে দিলাম। হাসি থামাতেই পারছি না, মুসকে মুসকে হেসে যাচ্ছি। তারপর কোনো রকম হাসিটা থামিয়ে বললাম, সোনালি চলো আমরা ওইদিকে যাই। তারপর সোনালিকে নিয়ে আরও কিছু জায়গার ভেতরে ঘুরলাম। প্রায় 3 ঘন্টা ঘুরে ঘুরে চিড়িয়াখানা দেখলাম। যখনই বাইরে চলে আসতেছি তখন আমি না একটা কাজ করেছি। কি কাজ? আপনি যখন মোবাইলে কথা বলেছিলেন তখন আমি খাঁচার দরজাটা খুলে দিয়েছি। পাখিগুলো বন্দি দেখে আমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু এটা তো তালা দেওয়া ছিল, তুমি খুললে কি করে? একটা লোক এসে তালা খুলে খাবার দিচ্ছিল, তখনই চাবিটা আমি রেখে দিই তালা থেকে। এই দেখুন চাবি। ওই লোকটা চাবির খোঁজ করেনি? লোকটা চাবি খুলেনি, তালা লাগিয়ে চলে গেছে, আর আমি তালা খুলে দরজাটা খুলে দিয়েছি। তাড়াতাড়ি ওই খাঁচার সামনে চলো। তারপর সোনালীকে সাথে করে খাঁচার সামনে এসে দেখি পাখিগুলো সব আছে। আমি গিয়ে চুপে চুপে দরজাটা লাগিয়ে তালা মেরে একটা দারোয়ানের কাছে গিয়ে বললাম যে চাবিটা পেয়েছি। বলেই চাবিটা দিয়ে সোনালীকে নিয়ে বেরিয়ে আসলাম। আমার অনেক খিদে লাগছে, আমি খাবো। ঠিক আছে তাহলে চলো। সোনালীকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। যখনই ভেতরে ঢুকবো তখনই এখানে যারা এসেছে সবাই মনে হয় স্বামী স্ত্রী, তাই না? না, কিছু না, লোক আছে যারা গার্লফ্রেন্ড এসেছে, আবার কিছু আছে স্বামী স্ত্রী। গার্লফ্রেন্ড কি? মেয়ে বন্ধু। এত কথা না বলে এখন বলো কি খাবে? তোমার সামনে মেনু কার্ড দেওয়া আছে, যেটা ভালো লাগে সেটার অর্ডার দাও। আমি পড়তে পারি নাকি? আপনি বলেন কি খাওয়া যায়, তবে ভাত হলে ভালো হবে। সোনালি, এখানে তো ভাত পাওয়া যাবে না, তুমি চিকেন স্যুপ এগুলো খাও। এইটা খেতে ভালো হবে? হ্যাঁ ভালো হবে, তবে তোমার কাছে কেমন হবে আল্লাহ জানে। ঠিক আছে তাহলে বলেন দিতে। ঠিক আছে। তারপর আমাদের জন্য চিকেন স্যুপ অর্ডার করলাম। তবে সোনালি আর কোনো গন্ডগোল করেনি। স্যুপটা খাওয়ার সময় একটু কেমন কেমন করেছে। তারপর দুজনে বেরিয়ে আসলাম। এখন আমরা কোথায় যাব? রমনা পার্কে, তোমাকে বটমূল দেখাবো। তাহলে ঠিক আছে চলেন। হ্যাঁ। তারপর সোনালীকে নিয়ে রমনা পার্কে আসলাম। সারা পার্ক প্রথমে ঘুরিয়ে শেষে বটমূলের নিচে এসে বসলাম দুজন। সোনালীকে বললাম যে এটাই বটমূল। এটা বট মূলের থেকে আমাদের গ্রামের চৌরাস্তার গাছটা অনেক সুন্দর। হ্যাঁ তা ঠিকই বলেছ, তোমার কাছ থেকে এর বেশি আর কি আশা করা যায়। তখনই সোনালী আমার কাঁধের উপর মাথা দিয়ে রাখলো, একদম বাচ্চাদের মতো আচরণ করতেছে। ঠিক আছে,
অনেক ঘোরাঘুরি হলো, এখন বাসায় চলো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় যাই। ঠিক আছে, তবে আজকে বাসায় গিয়ে কানামাছি খেলবো, কেমন? ঠিক আছে। তারপর সোনালীকে নিয়ে বাসায় চলে আসলাম। যদিও রাস্তায় একটু জ্যাম, তবে তার জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে। যাক বাবা, বাঁচলাম, তেমন কিছু করেনি। আমার মান সম্মান ঠিক মতোই ফিরে এসেছে। সবাই আমাদের দিকে অনেক খুশি। দেবজি, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না ভাবি, কোনো সমস্যা হয়নি, তবে চিড়িয়াখানা একটু সমস্যা হয়েছে, তাছাড়া কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেই। আরে, আপনি তো বলেছেন বাড়িতে এসে কানামাছি খেলবেন, তাহলে কোথায় যাচ্ছেন? আসেন, এক্ষুনি কানামাছি খেলবো। সারাদিন অনেক ঘুরেছো, আজকে না কালকে খেলবে, কেমন? এখন তুমি রুমে চলো, ফ্রেশ হবে। তখন সোনালি চেহারাটা কালো করে নিল, কিন্তু আমি ওকে বুঝিয়ে রুমে নিয়ে এসে ওর হাত মুখ ধুয়ে দিলাম। কিছুক্ষণ পর সোনালি আর আমি নিচে গেলাম খাবার খেতে। এই, আমি তো ভুলে গেছি, আপনি এক্ষুনি আমার কাছে আসুন। তুমি কি ভুলে গেছো? সকালে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমা দিচ্ছিলেন, কিন্তু আমি আপনাকে দেইনি চুমা। এখন রুমে চলেন, আমি আপনাকে চুমা দিব, কারণ এখানে সবাই দেখবে আপনাকে চুমা দিলে। তোমাকে আমি কতবার বলবো সবার সামনে আমার ইজ্জতের ফালুদা করো না। আমি আজকের পর তোমাকে ছুঁয়েও দেখবো না, এগুলো মনে মনে ভাবতেছি। ঠিক আছে, খাবারটা শেষ করি, তারপর রুমে গিয়ে তোমার যত খুশি ততবার দিও। আপনি আমাকে একবার দিয়েছেন, আমিও আপনাকে একবার দেব। তখনই আব্বু এসে বলল, সৌরভ, আগামীকাল আমার বন্ধু রহমানের মেয়ের বিয়ে, আমি যেতে পারবো না। আর সাগরের নাকি কাজ আছে, তুই আর তোর ভাবি আর বৌরানী তিনজন মিলেই চলে যাস, কেমন? বাবা, আমি যেতে পারবো না, আমার এক বান্ধবীর বাসায় যেতে হবে, ওর কালকে জন্মদিন। ঠিক আছে, তাহলে সোহরাব আর বৌরানী দুজনেই চলে যাস, কেমন? ঠিক আছে। তারপর খানা শেষ করে রুমে আসলাম। আমার পিছু পিছু সোনালিও আসলো। রুমে এসে আগে ওর কাজটা করেছে, মানে আমাকে কিস করেছে। আজকে অনেক খারাপ লাগতেছে। এখন আমি ঘুমিয়ে পড়বো, আর তুমিও ঘুমাও। বর বউ খেলবেন না আজকে? না সোনা, আজকে আমার খারাপ লাগছে, আগামীকাল রাতে খেলবো, কেমন? ঠিক আছে, তাহলে চলেন, ভাবি যা বলছে তা করি। থাক, তুমি সকালে সবাইকে বলে দেবে। এখন তুমি আমার বুকে শুয়ে থাকো। এমনিতেই রহমান আঙ্কেলের বাসায় আগামীকাল কি হয় আল্লাহ জানে। যখন বলি তখন তো সবাইকে কানে আঙুল দিয়ে রাখতে বলি, যাতে করে কেউ না শোনে। হয়েছে, এখন আসো, কথা কম বলে শুয়ে পড়ো। একটু ধমকে সুরে বললাম বলে ও একটু ভয় পেয়ে চুপটি করে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। যাক, তাহলে ধমকের কাজ হয়েছে, এখন ঘুমাই। আল্লাহ জানে আগামীকালকে রহমান আঙ্কেলের বাড়িতে কি হয়। সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসের দিকে চলে যাচ্ছি, তখনই সোনালি আমার হাত ধরে বলে, আজকে আমাকে কিছু না দিয়ে অফিসে চলে যাবেন? ওইদিকে সাগর ভাইয়া ভাবিকে রোজ মিষ্টি খাওয়াই অফিসে যায়। এখন তোমার মিষ্টি লাগবে? হ্যাঁ লাগবে, আপনি রোজ বাইরে যখনই যাবেন তখনই আমার মিষ্টি লাগবে। ঠিক আছে, তবে তুমি কাউকে কিছু বলতে পারবে না তোমাকে যে আমি রোজ মিষ্টি খাওয়াই। আমি কাউকে বলি নাকি, সবাই শুনে যায়। তুমি যদি না বলো তাহলে ওরা শুনে কি করে? আমি যখন বলি তখন ওরা সবাই সামনে থাকে, তাই তো ওরা শুনে যায়। আরে বোকা মেয়ে, সবার সামনে এমন বলদ মার্কা কথা বলার কি দরকার? আবার বলে ওরা সবাই সামনেই থাকে। মনে মনে আরও কিছু বকা দিলাম, তবে সামনে না। তুমি সবার সামনে বলো কেন? যদি তুমি কিছু না বলো তাহলে তো ওরা কেউ কিছু শুনতেই পারবে না। ঠিক আছে, আজকের মতো সবার সামনে বলেছি, আর বলবো না। এখন মিষ্টি খাইয়ে দেন। বলেই সোনালি আমার কাছে চলে আসে। ভাবি, তোমরা একটু ওইদিকে ঘোরো। সোনালি লজ্জা করবে না, কিন্তু আমার তো ইজ্জত বলতে কিছু আছে। তোমাদের দুষ্টামি দেখতে আমার ভালোই লাগে, তবে সোনালি অনেক ভালো মেয়ে, ওকে তুমি সব কিছু শিখিয়ে দাও না কেন? কি শেখাবো? যা রাতে শিখবে সকালে আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে। রাতে আপনি আমাকে তো কিছুই শেখাননি, আমি আপনাকে শিখাই বর বউ কীভাবে খেলে, সোলা কি করে খেলে, এসব কিছু আমি শিখাইছি। তবে আপনি আমাকে একটা কথা বলেছেন, রাতে আমরা যা যা করি কোনো কিছু যেন কাউকে না বলি, কিন্তু রাতে তো আমরা তখনই। হয়েছে বলে কাছে এনে সোজা ঠোঁটে একটা কিস করে বসলাম। সোনালি একদম চুপ হয়ে গেছে, আর এদিকে ভাবি বসা থেকে দাঁড়িয়ে গেছে। আমি সোনালিকে ছাড়িয়ে অফিসে চলে আসলাম। সোনালি আর কোনো কথা বলেনি, সোজা চুপ করে দাঁড়িয়েছিল। যাক, এখন থেকে নিজের সম্মান বাঁচাতে এমন কাজ করতেই হবে। অফিসে এসে বসে বসে কাজ করছি। দুপুর ঘুরে বিকেল হয়ে গেছে। সোনালি একটা ফোনও করেনি। মন খারাপ হয়ে গেছে। মেয়েটা যদি আমার ইজ্জতের ফালুদা করে তবু আমার অনেক ভালো লাগে, তবে কবে যে বুঝবে স্বামী স্ত্রী আর সংসার আল্লাহ জানে। এমন সময় চেয়ে দেখে আব্বু এসে বলতেছে, সৌরভ, তুই এখনো অফিসে? আরে কখন যাবি রহমানের মেয়ের বিয়েতে? হ্যাঁ, এক্ষুনি বেরোচ্ছি অফিস থেকে। শোন, সোনালীকে দেখে দেখে রাখবি,
ওইখানে যেন কোনো গন্ডগোল না পাকায়, ঠিক আছে? তাহলে ওকে না নিয়ে একা চলে যাই? না, রহমান বলেছে সোনালীকে সাথে নিয়ে যেতে। আর রহমান তো বৌরানী সোনালীকে দেখেনি, তাই না? হ্যাঁ, উনি তো আমাদের অনুষ্ঠানে আসতে পারেনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বের হলাম। অফিস থেকে বের হয়ে সোজা বাসায় এসে বললাম। তাকে দেখে ভাবি সোনালির সাথে বসে বসে খেলতেছে। আমাকে দেখে ভাবি বলল, তুমি এসেছো, এখন তোমার বউ রানীকে সামলাও। আমার এমনিতেই মাথা ঘুরতেছে, বমি বমি ভাব। তোমার বউ রানী বায়না ধরেছে সোলেয়া খেলবে, বাড়িতে আমাকে একা পেয়ে তোমার সাথে খেলবে। মা ওইদিকে রান্না করতেছে একা একা। আপনি এসেছেন, যান, আমি খেলাটা শেষ করে আসি। ভাবি আপনার চাল, আপনি চালেন। অনেক খেলছো, আর খেলতে হবে না। এখন আমরা ঘুরতে যাব রহমান আঙ্কেলের মেয়ের বিয়েতে। তাহলে ঠিক আছে ভাবি, এই সোলাগুলো আপনার কাছে রাখেন, আমি পরে নিয়ে নেব। তখনই ভাবি বমি করতে শুরু করলো, আর সোনালি অনেক ভয় পেয়ে যায়। ভাবি তোমার কি হয়েছে বলো, বমি করতেছো কেন? শরীর খারাপ করছে? বলে আম্মুকে ডাক দিলাম। ডাক্তারকে ফোনও করলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে ভাবিকে দেখে বলে, ভয়ের কোনো কারণ নেই, আপনাদের বাড়িতে নতুন মেহমান আসতেছে, সবাইকে মিষ্টি মুখ করান। কি ব্যাপার সোহরাব, তোমার ভাবি তো হয়ে গেল, তোমারটা কবে হবে? এই তো বিয়ে করেছি, কিছুটা সময় যাক, তারপর চিন্তা ভাবনা করব। আপনি বসেন, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসতেছি। আপনি ওনাকে মিষ্টি খাওয়াবেন কেন? সাগর ভাইয়া তো শুধু ভাবিকে মিষ্টি খাওয়ায়, আপনি শুধু আমাকেই খাওয়াবেন। আসেন, আমাকে খাওয়াবেন। সোনালির কথা শুনে ডক্টর মিষ্টি না খেয়ে বেরিয়ে পড়ল। সোনালি তুমি কি বলো তো, ভাবির বাচ্চা হবে সে আনন্দে ডাক্তারকে মিষ্টি খাওয়াতে চাইছি। ফ্রিজের মিষ্টি, বুঝলে, যাকে বলে লাড্ডু। ও লাড্ডু খাওয়াইতে চাইছেন? ঠিক আছে ঠিক আছে। ভাবি, আপনি বমি করেছেন কেন তখন? সোহরাব, তুমি সোনালীকে বুঝিয়ে বলে দাও, তা না হলে আমার পিছু ছাড়বে না। আর এখন বলতে আমার নিজের কাছে কেমন কেমন লাগতেছে। ঠিক আছে ভাবি, তুমি রেস্ট নাও, আমি সোনালিকে বুঝিয়ে বলতেছি। সোনালি, তুমি আমার সাথে এসো, এমনিতে অনেক দেরি হয়েছে, আঙ্কেলের মেয়ের বিয়েতে যেতে হবে। বলেন না ভাবি, কেন বমি করছেন? এসো বলতেছি। সোনালি কিনে রুমে গেলাম, ওকে কাপড় পরাচ্ছি আর বললাম, ভাবি কেন বমি করেছে জানো? ভাবি প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে, তাই বমি করেছে আর মাথা ঘুরে পড়ে গেছে। বমি করলে বুঝি প্রেগনেন্ট হয় আর বাচ্চা হয়? হ্যাঁ হয়। এখন চুপ করে দাঁড়াও, আমি তোমার শাড়িটা পরিয়ে দিই। সোনালি চুপ করে দাঁড়িয়ে আছে, আমি ওকে শাড়ি পরিয়ে দিচ্ছি। বাহ সোনালি, তোমাকে তো শাড়িতে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, আমি অনেক সুন্দর, তাই আমি যা পরি তাতেই আমাকে সুন্দর লাগে। হ্যাঁ, তুমি সত্যি অনেক সুন্দর। দেখি তোমার কপালে একটু কাজল লাগিয়ে দিই। সোনালির চোখ থেকে একটু কাজল নিয়ে একটু হালকা করে লাগিয়ে দিলাম। সোনালি আমাকে লাগিয়ে দিল। দুজনে রেডি হয়ে আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে রহমান আঙ্কেলের বাড়ির দিকে রওনা দিলাম। সারা রাস্তা সোনালিকে বুঝাইছি যাতে করে এখানে কোনো গন্ডগোল না করে। ঠিক আছে, কোনো কিছু করবে না, তবে আপনি কোনো মেয়ের হাত ধরবেন না। ঠিক আছে, ধরবো না, এখন চলো। সোনালি আমার হাত জড়িয়ে ধরে রাখছে। আমি সোনালিকে নিয়ে ভিতরে ঢুকলাম। তখন রহমান আঙ্কেল আমার কাছে এসে বলল, সোহরাব, তোমার আব্বু আসেনি? না আঙ্কেল, আব্বুর একটু কাজ পড়ে গেছে, তাই আমি আর সোনালি এসেছি। বাহ, তোমার আব্বুর পছন্দ আছে তোমার বউ, মাশাল্লাহ দেখতে। ঠিক আছে, তোমরা ভিতরে গিয়ে রূপার সাথে দেখা করো। ঠিক আছে। সোনালিকে সাথে করে রূপার কাছে নিয়ে যাই। রূপা রুমে বসে আছে, আমাকে আর সোনালিকে দেখে অনেক খুশি হয়েছে। শহরাব, কেমন আছিস তুই? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো, তোর বউ তো অনেক সুন্দর। হ্যাঁ, আমি সুন্দর, সবাই বলে। আচ্ছা রূপা, তুই থাক তাহলে, আমরা একটু বাইরে যাই। রূপার কাছ থেকে বিদায় নিয়ে সোনালিকে নিয়ে বাইরে আসলাম। খাওয়া দাওয়া করে ফেলছি এদিকে আমরা। বিয়ের কাজও শুরু হবে আর কিছুক্ষণ পর। আমার বাথরুমে যেতে হবে মনে হয়, খাবারে জামাল গোটা দিয়ে রাখছে। আসতে বলো, খাবারে জামাল গোটা দিবে কেন? তাহলে আমার এমন লাগছে কেন? কিছু না, চলো আমার সাথে। বলে সোনালিকে বাথরুমের সামনে নিয়ে এসেছি। এই হচ্ছে বাথরুম, যাও, ঠিক হয়ে যাবে। আমি না আসা পর্যন্ত আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন বলে দিলাম। হ্যাঁ থাকবো। সোনালি বাথরুমে চলে গেছে, আমি একটু দূরে সরে এসেছি। 10 মিনিট পর আবার সামনে গেলাম। তখনই সোনালি বের হয়ে বলে, একটা কথা বলবো? পরে বলো, চলো, বিয়ের কাজ শুরু হয়ে গেছে। বলে সোনালিকে সাথে করে স্টেজের সামনে আসলাম। বউ সেজে বসে আছে যে মেয়েটা, উনি তো প্রেগনেন্ট। একটু আগে বাথরুম থেকে বমি করে এসেছে, ওনার তো বাচ্চা হবে। সোনালির দিকে আমি কি তাকাবো? তার আগে বরপক্ষের একজন বলে, এই বিয়ে হবে না, মেয়ে প্রেগনেন্ট, একটু আগে বমি করে এসেছে। সোনালি, তুমি ঠিক কি বললে?
এখন তো তোমার সাথে আমারও 12টা বাজবে। আপনি আমার দিকে এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার কি দোষ? আমি যখন বাথরুমে গেছি তখন দেখি উনি বমি করতেছে। বমি করলে তো প্রেগনেন্ট আর বাচ্চা হয়, এই কথা তো আপনিই আমাকে বলছেন। আরে বোকা, সবাই নয়, অনেক অসুস্থ হলেও বমি করে, তাই বলে সবার বাচ্চা হবে? তখন একজন ভদ্রলোক বলতেছে, আপনার মেয়ে প্রেগনেন্ট, একটু আগে বমি করেছে। বাথরুমে সে মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিতে যাচ্ছেন? এই বিয়ে হবে না, বিয়ে ভেঙে দিলাম, চলুন সবাই। কি বলছেন যাতা? আমার মেয়ে প্রেগনেন্ট হবে কেন? কে বলছে আমার মেয়ে প্রেগনেন্ট? সোনালীকে দেখিয়ে ভদ্রলোক বলল, এই যে এই মেয়ে বলতেছে আপনার মেয়ে প্রেগনেন্ট, ওর নাকি বাচ্চা হবে। বাথরুমে রেখে আসতে আপনার মেয়ে বমি করছে। আঙ্কেল আমার কথা একটু শোনেন। আসলে সোনালী ঠিক বুঝতে পারেনি। তুমি কি বলছো? এদিকে আমার মেয়ের বিয়ে ভেঙে যাইতেছে, আর তোমার বউ এমন একটা বদনাম আমার মেয়ের নামে ছড়িয়ে দিয়েছে, আর তুমি বলছো বুঝতে পারেনি? আসলে সোনালীর একটু সমস্যা আছে। ওর এখনও শারীরিকভাবে যতটা জ্ঞান বুদ্ধি থাকা দরকার, এখনও সেটা তৈরি হয়নি। কে বলেছে আমার বুদ্ধি নেই? আমার অনেক বুদ্ধি। ভাবি যখন বমি করেছে তখন আপনি আমাকে বলেছেন ভাবির বাচ্চা হবে, আর উনিও তো বমি করেছে, তাহলে ওনারও বাচ্চা হবে। দেখুন, যেহেতু এমন একটা প্রশ্ন তৈরি হয়েছে, এখন আমরা এই বিয়েটা পড়াতে পারবো না। আমি জেনে বুঝে এমন একটা মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে পারবো না। কথাগুলো বলছে বরের বাবা। প্লিজ আপনি আমার কথাটা একটু শোনেন, তারপর আপনারা যা বলবেন আমি তাই করব। ঠিক আছে, বলো সোহরাব, তুমি কি বলতে চাও? আমার ভাবির বাচ্চা হবে। উনি আজকে সন্ধ্যায় মাথা ঘুরে পড়ে যায় আর বমি করে। তখনই সোনালী আমাকে জিজ্ঞাসা করে যে ভাবির কী হয়েছে। আমি বলেছি যে ভাবি প্রেগনেন্ট, বাচ্চা হবে। তাই সোনালী মনে করেছে বমি হলে বাচ্চা হয়। প্লিজ আপনারা ওর কথায় কিছু মনে করবেন না। ও আসলে ঠিক বুঝে উঠতে পারেনি। ওর হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। দেখেন, আমার কোনো সমস্যা নেই, আমার পেটে সমস্যা হয়েছে তাই একটু বমি করেছি। যদি আপনাদের কোনো রকম সন্দেহ থাকে তাহলে আপনারা আসতে পারেন। আর সোনালি ঠিক বুঝতে পারেনি তো, তাই এই কথা বলেছে। ও, এই কথা তা আগে বলবেন না। আমি ভাবছি সত্যি কি না কোনো উল্টোপাল্টা কিছু আছে। এই কাজী সাহেব, বিয়ের কাজ শুরু করেন। যাক বাবা, তুমি আমাকে বাঁচালে, আর তুমিও কিছু মনে করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আঙ্কেল আমরা যাই, রাত অনেক হয়েছে। ঠিক আছে, চলে যাও। তবে আজকে যদি আমার মেয়ের বিয়ে ভেঙে যেত, তাহলে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে পড়িয়ে দিতাম। আর এক কাজ করবে, তোমার বউকে বাড়িতে ভালো করে বুঝিও কোথাও নিয়ে যাওয়ার আগে। হ্যাঁ তা ঠিক বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমরা আসি। আসি না, বলো যাই। এমন বউ আমার জীবনেও দেখিনি। ঠিক আছে। সোনালীকে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম। সোনালী একটু চুপ করে আছে, কোনো কথা বলেনি। কী ব্যাপার বৌরানী, তোমার কি মন খারাপ? আমার মন খারাপ হবে কেন? তবে বাড়ির কথা মনে পড়ছে। আমি বাড়িতে যাব। হ্যাঁ আমরা তো এক্ষুনি চলে যাব বাসায়। এই বাড়িতে নয়, আমাদের গ্রামের বাড়িতে যাব। ঠিক আছে, তবে এখন নয়, আরও কিছুদিন যাক, এরপর তোমাকে আমি নিজে নিয়ে যাব। তাহলে ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আপনার মোবাইলটা দিয়ে আমার বাড়িতে একটু ভাবির সাথে কথা বলবো, আমার খুব ইচ্ছে করছে। ঠিক আছে, এই নাও। সোনালী মোবাইলটা হাতে পেয়ে অনেক খুশি হয়ে আমাকে একটি কিস করে দেয়। আমি ওর দিকে তাকিয়ে আছি। একটু একটু চেহারাটা কালো ছিল, এখন সে আগের মতো হয়ে গেছে। কোনটা দিয়ে ফোন করব আমি তো বুঝতেছি না। দাও আমি ফোন করে দিচ্ছি। সোনালীর ভাবির নাম্বারে ফোন দিলাম। সোনালী কথা বলতেছে, আমি গাড়ি চালাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর সোনালী বলল, আমার খিদে লাগছে, আমি খাবো। তুমি এটা আমাকে বলতেছো নাকি তোমার ভাবিকে? আপনাকে বলতেছি আমার খুব খিদে লাগছে। একটু আগে না তুমি খেলে? তাতে কি, আমার তো একটু পর পর খেতে হয়, আপনি তো জানেন, তাও আবার বলতেছেন। এখন রেস্টুরেন্ট পাবো কোথায়? এক কাজ করো, বাসায় গিয়ে একেবারে 2 বার খেয়ে নিও। ভাবি তুমি যে বলছো তা একদম সত্যি। উনি আমাকে ভালোবাসে না, আমার কোনো আবদার রাখে না। সোনালী তুমি এখনো ফোনে কথা বলতেছো? হ্যাঁ, এই দেখেন ভাবি লাইনে আছে। ভাবি বলেছে আপনাকে বলতে আমার খেতে মন চাচ্ছে। যদি আপনি আমাকে খাওয়ান তাহলে আপনি আমাকে অনেক ভালোবাসেন, আর না খাওয়ালে বুঝে নিতে আপনি আমাকে ভালোবাসেন না। এই কথাগুলো ভাবি আমাকে শিখিয়ে দিয়েছে। তুমি ভালোবাসে কি বুঝতে পারো? এইটা আবার কি? আচ্ছা ভাবিকে জিজ্ঞেস করি। হ্যাঁ করো, তার আগে গাড়ি থেকে নামো। গাড়ি থেকে নামবো কেন? ভাবি তুমি দেখো না, উনি আমাকে রাতের অন্ধকারে গাড়ি থেকে নামিয়ে দিতেছে। সোনালী কি হচ্ছে? দাও মোবাইল, আমি ভাবির সাথে কথা বলবো। বলে মোবাইল টেনে ভাবিকে বুঝিয়ে বললাম। সোনালী খেতে চাইছে, তাই গাড়িতে আমি ওকে রেস্টুরেন্টে নিয়ে যাচ্ছি। ভাবি কথাটা বুঝতে পারছে। ফোনটা কেটে সোনালীকে সাথে করে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম।
রাতের বেলা এত মানুষ কেন এখানে? তুমি খাবার খাবে খাও, এত কিছু জানতে হবে না, চুপচাপ খাবার খেয়ে নাও। আমি চুপচাপ খেতে পারি না, কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না। ঠিক আছে, কথা বলো। সোনালি বকবক করতেছে, আমি বসে বসে শুনছি। প্রায় 20 মিনিট বকবক করে নিজের খাবারটা শেষ করলো। আপনি তো কিছু খেলেন না। আমার খিদে নেই, এখন ওঠো, রাত 11টা বাজে। তুমি এখানে দাঁড়াও, আমি বিলটা দিয়ে আসতেছি। সোনালিকে বাইরে দাঁড় করিয়ে বিলটা দিয়ে চলে আসলাম। বেশি দেরি করিনি। বাইরে গিয়ে দেখি সোনালি একটা লোকের সাথে ঝগড়া করতেছে। তাড়াতাড়ি করে কাছে গেলাম। আমাকে দেখে বলে, আপনি এসেছেন? উনি আমাকে চোখ টিপে দিয়েছে আমি যখন দাঁড়িয়েছিলাম। কি বলছো? এই আঙ্কেল, আপনার বউ বাচ্চা রেখে হাঁটুর বয়সী মেয়ের সাথে ফাজলামো করতে এসেছেন? ওনাকে আরও কিছু ঝাড়ি মারলাম। উনি কিছুটা লজ্জায় পড়ে গেছে। আরে তুমি আমার কথাটা তো শুনবে, তারপর কথা বলো। কি শুনবো আপনার কথা? দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরের হবেন, তাহলে রাস্তায় মেয়ে দেখলে চোখ মারতে আসেন কেন? আরে বাবা, আমি আমার বউকে চোখ টিপ দিতেছি এখান থেকে সরে আসতে, কারণ আমার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছি। বিশ্বাস না হয় তাহলে আমার স্ত্রী আছে, ওকে জিজ্ঞেস করে দেখো। হ্যাঁ বাবা, ও আমাকে চোখ মারছে যাতে করে আমি এখানে চলে আসি ওদের কাছ থেকে। না না, উনি আমাকে চোখ টিপ দিয়েছে, আমিও ওকে চোখ টিপ দিছি, কিন্তু পরে উনি আমাকে আবার চোখ টিপ দিয়েছে, তাই তো আমি ওনাকে বলতে এসেছি। তখন মহিলাটা বলে, কি তুমি আমাকে রেখে এমন একটা মেয়েকে চোখ টিপ দিয়েছো? আজকে তোমার একদিন কি আমার একদিন, বাসা যাবে না তখন তোমাকে আমি কাঠের উপর ঘুমাতে দিব না। বলে কান্না করে দিল। তখন ওনার পরিবারের সবাই চলে আসলো এক এক করে। আমি সোনালীকে হাত ধরে টেনে নিয়ে আসলাম। আমি অনেক সুন্দর তো, তাই সবাই আমাকে দেখে তাকিয়ে থাকে। গ্রামের সবাই আমাকে পছন্দ করে। হ্যাঁ, তা তো করবেই। যদি আমি ছাড়া অন্য কেউ হতো। তোমার কপালে শনির দশা ছিল। এখন চলো বাসায় যাই। সোনালি দুষ্টুমি করতেছে আর আমি গাড়ি চালাচ্ছি। অনেক ভালো লাগছে। ইচ্ছে করছে আজ রাতটা এভাবে কাটিয়ে দিই, কিন্তু পারবো না। সোনালি যখন বলবে আমি ঘুমাবো, তখন ঘুমাতে না পারলে আমার 12টা বাজাবে। আচ্ছা, এখন আমি ঘুমাই। হ্যাঁ জানি, তুমি বলবে এসো আমার কাঁধে মাথা রেখে ঘুমাও। ঘুমালে আপনি আমাকে যতবার চুমা দিবেন আমি ঘুম থেকে উঠে আপনাকে দিয়ে দেব, কেমন? ঠিক আছে, এখন তুমি ঘুমাও। সোনালি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ পর আমাদের বাসায় চলে আসলাম। সোনালিকে কোলে করে বাসার ভিতরে নিয়ে ঢুকলাম। কিরে, বউরানির কি হয়েছে? কি শোনা, একটু ঘুমিয়ে পড়েছে। বিয়ে হয়েছে? আর বর দেখতে কেমন রে? হ্যাঁ হয়েছে, না হলেও আজকে আমার কপালে এসে পড়তো। কেন, কি হয়েছে? বউরানি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ করেছে। তারপর ওইখানে সব কথা বললাম। আব্বু শুনে রাগ করবে কি, তার সাথে বেশি হাসতেছে। আচ্ছা, বাকি কথা সকালে বলবো, এখন রাত হয়েছে, ঘুমিয়ে পড়েন। আমারও ক্লান্ত লাগছে। আব্বুর কাছ থেকে বিদায় নিয়ে রুমে গিয়ে সোনালিকে খাটের উপর শুয়ে দিয়ে আমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালি খাটের উপর নেই। মনে হয় আজকে আমার আগেই ঘুম থেকে উঠে গেছে। কিছুক্ষণ পর সোনালি রুমে এসে আমাকে বলতেছে, আজকে আমাকে নিয়ে কোথায় যাবেন? কোথাও না, আমার কাজ আছে, তুমি বাসায় থাকবে আর আম্মুর সাথে কাজ শিখবে, কেমন? আমি কি কাজ শিখবো? আমি আপনার সাথে অফিসে যাব। না, তা হবে না। তুমি আম্মুর সাথে বাড়িতে থেকে কাজ শিখবে, রান্নাবান্নার কাজ করবে। ঠিক আছে, তাহলে আপনিও আমার সাথে বাসায় থাকবেন। না, পারবো না। আর তুমি কবে বড় হবে, কবে একটু বুঝবে, আমাকে বলতে পারো? নিজের মাথায় হাত দিয়ে দেখো তুমি কত বড় হয়েছো। দমাকের সাথে কথাগুলো বলেই ফ্রেশ হতে চলে আসলাম। কিছুক্ষণ পর এসে দেখি সোনালি মন খারাপ করে বসে আছে। কাছে গিয়ে বললাম, মন খারাপ করতে হবে না, বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। তাহলে আমরা বিকেলে বউচি খেলবো, কেমন? ঠিক আছে, আই লাভ ইউ বলে কপালে একটা চুমু দিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। আর সোনালি আমার পিছু পিছু নিচে আসলো আর বলল, আমাকে আপনি রুমে এমন একটা খারাপ কথা বলতে পারলেন? ছি ছি, আপনি এত খারাপ আমি জীবনেও কল্পনা করতে পারতেছি না। সোনালির কথা শুনে সবাই খাবার টেবিল থেকে উঠে দাঁড়িয়ে গেল। বউরানি, তোমাকে সৌরভ কি কোনো খারাপ কথা বলেছে রুমে? হ্যাঁ, এমন একটা খারাপ কথা মুখে আনা পাপ হবে। আম্মু বলছে এমন খারাপ কথা যেন কোনোদিন ভুল করেও না আনি। আচ্ছা সোনালি, তুমি না বলে আমরা বুঝবো কি করে সৌরভ তোমাকে খারাপ কথা বলছে? আমাদের সবাইকে বলো, আমরা সৌরভের বিচার করব। এই, তোমাকে রুমে আমি কি এমন খারাপ কথা বলেছি? তুমি এখানে সবার সামনে আমাকে অপমান করতেছো। যদি পাপ হয় তাহলে আমার কোনো দোষ নেই, আমি আগেই বলে দিই। হ্যাঁ, তোমার কোনো দোষ নেই। বলো কি বলেছে? উনি আমাকে রুমে কপালে চুমু দিয়ে আই লাভ ইউ হানি বলেছে। আই লাভ ইউ বলা অনেক বড় পাপ। আমাকে গ্রামে একটা ছেলে আই লাভ ইউ বলেছিল। আমি আম্মুকে এসে যখন বলেছি তখন আম্মু বলছে এটা অনেক বড় পাপ,
এসব কথা মুখে আনাও নাকি পাপ হবে? আর এমন একটা খারাপ কথা উনি আমাকে বলে এসেছে। ছি ছি ছি। স্বামী তার বউকে আই লাভ ইউ বলতেই পারে, এটা খারাপ কথার কি আছে? আর আই লাভ ইউ বললে পাপ হবে এমন কথা তো আমার জীবনেও শুনি। শোনো বৌরানী, তোমার আম্মু তোমাকে কেন এই কথা বলেছে? তুমি যাতে কোনো ছেলেকে আই লাভ ইউ না বলো, তাই বলেছে পাপ হবে, ঠিক আছে? তাহলে উনি তো আমাকে বলছে, তাহলে ওনারও পাপ হবে। সোহরাব তোমার বর, ও তোমাকে আই লাভ ইউ বললে পাপ হবে না। বড় হয়েছে তো কি হয়েছে? আম্মু তো বলেছে এই কথা মুখে আনাও পাপ হবে। আচ্ছা, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আপনাকে ক্ষমা করে দেন। আর কোনো সময় এমন কথা মুখে আনবেন না, কেমন? আনবো কি আনবো না এটা পরের বিষয়ে। আর আমার পাপ হলে হবে। এখন তুমি রেডি হয়ে নাও। এখন রেডি হব কেন বুঝতে পারছি। আপনি আমার সাথে বলছি খেলবেন, তাহলে আমি রেডি আছি। এই যে ওড়নাটা কোমরে বাঁধ দিলাম, চলেন আমরা বাইরে গিয়ে বলছি খেলি। জি না, এখন তোমাকে নিয়ে বাড়িতে যাব তোমাদের, আর তোমাকে তোমার বাড়িতে রেখে আসবো। সত্যি নেবেন? ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি রেডি হয়ে আসতেছি। বলে দৌড়ে সোজা উপরে চলে যাচ্ছে। দাঁড়াও বৌরানী, তোমাকে এখন বাড়িতে যেতে দেওয়া যাবে না। এই সোহরাব, কি রে তুই এইটুকুতে ধৈর্য হারাই ফেললি? হ্যাঁ, আপনি আমার জায়গায় হলে বুঝতেন। আমার তো বাস যায়, আপনার তো ভালোই লাগে মজা নিতে। যখন তখন আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে। ঠিক আছে, আজ থেকে একজন মহিলা গৃহকর্মী সোনালির জন্য রেখে দেব। ওকে স্বামী, সংসার কি এইগুলো সব শিখাবে, ঠিক আছে? আপনার যা মন চায় করেন, আমি এসবের মাঝে নেই। তবে আমি বলে দিই, ওকে নিয়ে আমি আর কোথাও যেতে পারবো না। এক, আমাদের বাল্যকালের বন্ধুত্বটা এভাবে নষ্ট করিস না। সোনালি অনেক সুন্দর আর ভালো মেয়ে। হ্যাঁ আব্বু, আমি অনেক সুন্দর, আমাকে অনেকে গ্রামে বিয়ে করতে চাইছে। তবে রে মেয়ে, তোমার সুন্দর বাহির করতেছি বলে কাছে গিয়ে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে সোজা অফিসে চলে আসলাম। এসে কারোর সাথে কথা না বলে নিজের কাজ করতেছি। দুপুর হয়ে গেছে কাজ করতে করতে, মনটা একটু ভালো লাগছে না। কেন জানি সোনালিকে থাপ্পড় দিতে গেলাম, যদি ওর গালে দাগ বসে যায়। না, তা হবে না, বাড়ির সবাই আছে, ওর গালে বরফ ঢলে দেবে। আজকে সোনালির জন্য একটু ফুলের তোড়া নিয়ে যাব, ওর মনটা ভালো করার জন্য। কাজ শেষ করে বাসায় যাবার সময় ওর জন্য একটা ফুলের তোড়া কিনতে ফুলের দোকানে গেলাম। তখনই মনে হলো, আরে এই বৌরানি তো আর এই তোড়াটার মূল্য বুঝবে না। এক কাজ করি, তোড়া না নিয়ে কতগুলো চকলেট আর টেডি বিয়ার নিয়ে যাই, তাহলে এই কাজ হবে। যেই কথা সেই কাজ, চকলেট আর টেডি বিয়ার নিয়ে সোজা বাসায় চলে গেলাম। ভেতরে ঢুকে দেখি সবাই নিচে বসে আছে মন খারাপ করে। আমাকে দেখে ভাবি বলে, সৌরভ, তোমার মোবাইলটা বাসে ফেলে গেলে কেন? আর অফিসে টিএনটি কি হয়েছে? কেন, কি হয়েছে? সোনালি সকাল থেকে কারোর সাথে কোনো কথা বলে না, কোনো দুষ্টামি করে না, এমনকি কিছু খেতেও চাচ্ছে না। কি বলছো ভাবি? সোনালি কোথায়? রুমেই আছে, গিয়ে দেখ, অনেক রেগে আছে। আর তুমি নাকি জানতে ওর গালে থাপ্পড় দিলে দাগ হয়ে যায়, তাহলে তুমি ওকে থাপ্পড় দিতে গেলে কেন? মেয়েটার গালে আঙ্গুলের দাগ পড়ে গেছে। বরফ ডলে দিতে? তাহলে তো আর দাগটা পড়তো না। আব্বা তোমার উপর অনেক রেগে আছে, তাতে করে আগে সোনালিকে ম্যানেজ করো, তা না হলে কপালে খারাপ আছে। হ্যাঁ দেখতেছি বলে রুমে গেলাম। গিয়ে দেখি সোনালি কান্না করতেছে, আমাকে দেখে অন্যদিকে তাকিয়ে আছে। সোনালি, আমাকে ক্ষমা করে দাও, আর এমন হবে না। কি হলো, আমার সাথে কথা বলবে না? ঠিক আছে, যে চকলেটগুলো এনেছি সেগুলো ভাবিকে দিয়ে দিই। কোথায় চকলেট? আমাকে দেন, আমি খাবো। তাহলে একটু হাসো। আমার গালে ব্যথা করতেছে, তাই হাসতে পারবো না। দাঁতগুলো বের করে এমন করে হাসো, তাহলে হবে। ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? কান ধরে উঠবোস করতে হবে 5 বার, তাহলে আমি হাসবো। তা পারবো না, তবে শুধু কান ধরছি। কান ধরার সাথে সাথেই সোনালি হাসি শুরু হয়ে গেছে। যাক, এখন আমার কাছে অনেক ভালো লাগছে। সত্যি বলতে সোনালির এই হাসিটা আমার জন্য অনেক। দেখো সোনালি, তোমার জন্য টেডি বিয়ার নিয়ে এসেছি, আর কতগুলো চকলেট। এইটা তো বিড়াল, টেডি বেয়ার হতে যাবে কেন? ঠিক আছে, আমার চকলেটগুলো দেন, এখন চকলেট খাবো, আমার অনেক খিদে পাইছে। নাও, তবে এখন তুমি চকলেট নয় ভাত খাবে। তুমি বসো, আমি নিয়ে আসতেছি তোমার জন্য ভাত আর বরফ। না, চলেন, আমি নিচে গিয়ে খাবো, সবার সাথে আমার একা একা খেতে ভালো লাগে না। ঠিক আছে, তাহলে একটু হাত মুখ ধুয়ে নাও। আপনি আমাকে আর কোনো দিন মারবেন না, বলেন? এই তোমার নাক ধরে বলতেছি, আর কোনো দিন মারবো না। এবার চলো। সোনালিকে সাথে করে নিয়ে গেলাম। সবাই সোনালিকে দেখে অনেক খুশি হয়েছে। সোনালিকে খাবার টেবিলে বসিয়ে আমি নিজেই সব খাবার নিয়ে এসেছি। আমার কাণ্ড দেখে সবাই হাসতেছে। আগে সোনালির কাণ্ড দেখে আসতো, আর এখন আমারটা দেখে আসে।
আমাকে আপনি নিজের হাতে খাইয়ে দেন। আমার হাতে চকলেট আছে, তাই না? ঠিক আছে। সোনালিকে আমি নিজ হাতে খাইয়ে দিলাম। ওর খাবার শেষ হলেও বসে বসে টম এন্ড জেরি দেখতেছে, আর আমি ওর গালে বরফ দিয়ে দিচ্ছি। যাক আব্বা, একটা কাজ করেছি সোনালীকে তোমার সাথে বিয়ে দিয়ে। বড়বউ বসে বসে কোথায় রোমাঞ্চ করবে তা না করে টম অ্যান্ড জেরি দেখতেছো। কবে যে সোনালী তোমার মনের দুঃখ বুঝবে কে জানে। তুমি তোকে কিছু শেখাতে পারো, তাহলেই তো হয়। ওকে আমি কিছু শেখালে পরে আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে। আচ্ছা আমি ওকে এখন থেকে শিখাবো স্বামী স্ত্রী কি। ধন্যবাদ ভাবি। তাহলে তুমি সোনালীকে এখন কিছু শেখাও, আমি একটু উপর থেকে ঘুরে আসি। বলে ভাবির কাছে বরফটা দিয়ে আমি সোনালীকে বলে উপরে চলে আসলাম। কিছুক্ষণ পরে আমি নিচে নামছি, তখনই দেখি আব্বুর সাথে সোনালী বসে বসে খেলতেছে। আমাকে দেখে আব্বু বলল, আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম। এরপর যদি বৌরানীর গায়ের উপর হাত তুলিস তাহলে তোকে এই বাড়ি থেকে বাহির করে দেবো, ঠিক আছে? সরি আব্বু, আমি বুঝতে পারিনি, তখন নিজের রাগটা কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সোনালি, তাহলে আজকের মতো খেলা এখানেই শেষ। আগামীকাল আমরা আবার খেলবো, কেমন? আমার কাছে এসেই, ঠিক আছে, আমারও ঘুম পাচ্ছে, চলেন আমরা রুমে যাই। ঠিক আছে চলো। সোনালীকে নিয়ে যাচ্ছি। পেছনে ভাবির দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা দিলাম যে কিছু শিখিয়েছে কিনা। ভাবি ইশারা দিয়েছে, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। রুমে এসে দরজা বন্ধ করে সোনালীকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা সোনালী, ভাবি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ বলছে তো। কি বলেছে? আমার কাছে আসুন। হ্যাঁ এসেছি। তখনই সোনালী আমার মাথায় হাত বুলিয়ে দিল। মনে মনে ভাবতেছি, যাক, তাহলে ভাবি মনে হয় আজকে ওকে ভালো করে বুঝিয়ে দিয়েছে। শুধু বারবার একইভাবে মাথায় হাত আর গালে হাত বুলিয়ে দিচ্ছে। সোনালী, তুমি এমন করছো কেন? ভাবি তো আমাকে এটা করতে বলছে, আর আপনি ঘুমান না কেন? আমার হাত ব্যথা করবে, বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। ভাবি তোমাকে কি করতে বলেছে? মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে বলছে। তাহলে আপনি অনেক খুশি হবেন। এখন আপনি অনেক খুশি হয়েছেন, তাই না? হ্যাঁ অনেক খুশি হয়েছি। এখন ঘুমাও, আমার ঘুম পাচ্ছে। সোনালী আমাকে জড়িয়ে ধরে বুকের উপর মাথা রেখে শুয়ে পড়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালী রুমে নেই। যাক, কিছুদিন থেকে সোনালী আমার আগে ঘুম থেকে উঠে যায়। আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি আমার শ্বশুর শাশুড়ি দুজনে এসেছে। আমি ওনাদের সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। আব্বা, রাজা, মধুমতি, নয়নতারা, ওরা সবাই কেমন আছে? হ্যাঁ, ওরা সবাই ভালো আছে। এখন তুই বল, তুই কেমন আছিস? আমি অনেক ভালো আছি। হ্যাঁ, তা তো দেখে বুঝতে পারছি। আচ্ছা, তোর দুষ্টুমি গুলো এখন কমছে নাকি আগের মতোই আছে? আর শোন, একদম দুষ্টামি করবি না কিন্তু। সোহরাব বাবা, তুমি একটু ওকে সব কিছু শিখিয়ে নিও। যদি কোনো ভুল করে তাও ওকে ক্ষমা করে দিও। আসলে ওর মাঝে। তখনই আব্বু ওনাকে থামিয়ে দিয়ে বলে, আরে বাদ দে, ও এখনো ছোট্ট মানুষ, এত কিছু বোঝে না। সব ঠিক হয়ে যাবে। চল এখন নাস্তা করবি। আজ আমরা সবাই মিলে নাস্তা করব, ঠিক আছে? আচ্ছা তাহলে আপনারা সবাই নাস্তা করেন, আমার একটু কাজ আছে, আমি অফিসে যাই। আমি আপনার হাতে নাস্তা খাবো, তা না হলে নাস্তা খাবো না। আসুন, আপনি আমাকে নিজের হাতে খাইয়ে দিবেন। হ্যাঁ চলো, কারণ নিজের সম্মান বাঁচাতে হবে। সবাই মিলে আমরা নাস্তা করতেছি, সবাই অনেক কথা বলতেছে। আমি মনে মনে আল্লাহকে ডাকতেছি। আচ্ছা সোনালি, আপনাদের মনে হয় অনেক জ্বালাতন করে? আরে বৌরানী, কথা না বললে আমাদের তো ভালোই লাগে না। গতকাল খালি দুষ্টুমি করেনি, মনে হচ্ছে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা ছিল। কেন দুষ্টামি করেনি সোনালি? আমি বলতেছি আব্বা, উনি আমাকে লাফিয়েও হানি বলেছে। আম্মা, তুমি আমাকে বলেছিলে এই কথা মুখে আনা পাপ হয়, এটা খারাপ কথা। এটা বলছে আমি, তখন উনি রাগ করে আমাকে থাপ্পড় দিয়েছে। তাই আমি কারোর সাথে কথা বলিনি। তোকে থাপ্পড় দিয়েছে? তখনই সোনালি ওনাকে থামিয়ে দিয়ে বলে, আমার কথাটা শেষ করতে দাও। তখন আমার গালে আঙ্গুলের দাগ পড়েছে, তবে উনি রাতে আমাকে বরফ দিয়ে ডলে দিয়েছেন আর কান ধরে বলেছে আর কোনো দিন আমাকে মারবে না। আপনারা অনেকে কিছু বলিয়েন না। উনি আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দেয়। আমার জন্য একটা বিড়াল কিনে আনছে আর কতগুলো চকলেটও আনছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমি খাবার টেবিল থেকে উঠে সোজা দরজা দিয়ে দৌড় দিলাম। আব্বাজান দেখেন, উনি আমাকে না খাইয়ে দিয়ে চলে যেতেছে। কালকে তো উনি কান ধরে বলেছে আমার সব কথা শুনবে, এখন না শুনে চলে যেতেছে। সৌরভ, ওকে খাইয়ে তারপর তুই অফিসে যাবি, ঠিক আছে? এই, কখন তোমাকে বলেছি আমি তোমার সব কথা শুনবো? নিজের মুখে যা আসে তাই বলতে থাকো। আমি আর যাই বলি, মিথ্যা কথা বলি না। আপনার মনে নেই, আমি যখন মন খারাপ করে রুমে বসেছিলাম তখন আপনি আমার কাছে ক্ষমা চাইছিলেন? কিসের ক্ষমা চাইছি? উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ কখন থেকে? আপনার মনে নেই?
আমি আর আপনি দুজন রুমে ছিলাম তখন আপনি কতগুলো চকলেট আর একটা বিড়াল এনে দিয়েছিলেন? হ্যাঁ এনেছি তো। কথাটা শেষ করতে দেন। হ্যাঁ বলো। আমার ইজ্জতের ফালুদা না করলে তো তোমার শান্তি হয় না। তাহলে শোনেন, আমি রাগ করে কথা বলিনি, আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। আমি বলছি আপনি কান ধরে উঠবোস করতে 5 বার, কিন্তু আপনি শুধু আমার কান ধরে বলেছেন আজকের পর আর কোনো দিন আমাকে মারবেন না। আর আপনি রাতে আমার উপর খুশি হয়েছেন, আমি আপনার মাথায় আর গালে হাত বুলাই দিয়েছিলাম। তাই ভাবি আপনি যেইভাবে বলেছেন আমি ঠিক ওইভাবেই হাত বুলিয়েছি। খাবারটা অফিসে গিয়ে খাবো। নিজের মান সম্মান বলতে আমার কিছু একটা আছে। সৌরভ, খাবার শেষ করে তারপর অফিসে যাবি। এখানে তো অন্য কেউ নেই, সবাই আমার কাছের লোক, তাই না? আচ্ছা, আজকে আমি আপনার সাথে অফিসে যাব, কেমন? অফিসে তো দূরের কথা, তোমাকে নিয়ে আমি বাড়ির বাইরে যাব না। তোমার সাথে কথা বলবো হিসাব করে। হিসাব করে কথা বলবেন? সোনালি কি হচ্ছে? কেন ছেলেটার সাথে এমন করতেছিস? তোর নিজের বুদ্ধি বলতে কিছু নেই? আমার অনেক বুদ্ধি, তা না হলে কি সবার কথা মনে রাখতে পারি? আম্মু কবে বলছে আই লাভ ইউ বলা পাপ, এই কথা আমার একদম মনে আছে। সোনালি অনেক হয়েছে, তুই আমাদের সাথে আজকে বাড়িতে যাবি। যেদিন ভালোবাসা শিখবি সেদিন সোহরাব তোকে গিয়ে নিয়ে আসবে। আচ্ছা আম্মা, ভালোবাসা কি? সোনালির কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি হা হয়ে তাকিয়ে আছে, আর ভাবি ভাইয়া আর আমি হাসতেছি। তোর খানা শেষ কর, তারপর তোকে বোঝাবো ভালোবাসা কি। আজকে তোর খবর আছে। খাবার শেষে আমি ওনার সাথে অফিসে যাব, বিকেলে এসে ভালোবাসা কি শিখবো, কেমন? তোমাকে এখন অফিসে নিয়ে যেতে পারবো না, আগে তুমি ভালোবাসা শিখে নাও। ঠিক আছে, তবে দুপুরে আমি আপনার জন্য খাবার নিয়ে যাব। না লাগবে না, আমি দুপুরে লাঞ্চ বাইরে করে নেব। ভাবি, আপনি যে বলেছেন ওনার জন্য অফিসে ভাত নিয়ে গেলে উনি অনেক খুশি হবে, কিন্তু উনি তো রাগ করেছে। আপনি আমাকে খারাপ বুদ্ধি শিখাই দিয়েছেন। দেখছো সোহরাব, আমার 12টা বাজাচ্ছে তোমার উপকার করতে গিয়ে। এইটা খারাপ বুদ্ধি নয় সোনালি। তুমি সোহরাবের জন্য খাবার নিয়ে গেলে এতে করে তোমাদের দুজনে মহব্বত বাড়বে। সোনালি, ভাবি বলেছে। আচ্ছা তাহলে তুমি নিয়ে এসো, এখন আমি অফিসে যাই। তাহলে ভাবি আপনি আমাকে আরও কিছু শিখাই দেবেন, কেমন? ঠিক আছে, শিখাই দিব। ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই। আপনি ভুলে গেলেন আমাকে কিছু না খাইয়ে অফিসে চলে যাবেন? আর কি খাওয়াবে তোকে? ছেলেটা নিজের হাতে খাবার খাইয়ে দিয়েছে, এবার ওকে শান্তিতে অফিসে যেতে দিবি নাকি? মিষ্টি খাইয়ে দিবে, ভাইয়া ভাবিকে খাইয়ে দেয়। কি ভাইয়া, আপনি ভাবিকে মিষ্টি খাইয়ে বাড়ি থেকে বের হয়ে যান, এইটা আপনি আমার আব্বা আম্মাকে বলেন। সোনালির কথা শুনে ভাইয়া লজ্জায় মাথা নিচের দিকে নিয়ে নিয়েছে। ঠিক আছে বাবা। সোহরাব, তুমি একটু সোনালীকে মিষ্টিটা খাইয়ে দাও, ওর কথা আর কিছু মনে করো না, কেমন? দোস্ত থেমে যা, তোর মেয়ে বৌরানী অন্য মিষ্টি চাচ্ছে। অন্য মিষ্টি কি ভাই সাহেব? আম্মা আমি বলতেছি, ওইখানে উনি আমাকে কাছে নিয়ে। তখন আমি সোনালির মুখ চেপে ধরে বললাম, আব্বু আপনি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে বললেন, আমি সোনালিকে নিয়ে যাচ্ছি। সোনালির মুখ দলে সোনালিকে সাথে করে একটু দূরে সরে আসলাম। আমাকে কথাটা বুঝিয়ে বলতে দেন। আম্মা আব্বাকে ওরা তো এই মিষ্টি কোনো সময় খায়নি। আম্মাকে বলবো আব্বার কাছে থেকে খেতে। এমন কথা মা বাবার সাথে কেউ বলে না, এইটা ওরা অনেক আগেই খেয়েছে। তাই তাহলে বলবো না, এখন আমার মিষ্টি দেন। হ্যাঁ দিচ্ছি, তবে আল্লাহর দোহাই লাগে তোমার আব্বু আমাকে খেতে বলো না, কেমন? ঠিক আছে। বলে আমার কাছে এসে আমার ঠোঁটে কিস করে দিল। আজ আমার কিচ্ছু করতে হয়নি, নিজেই করেছে সোনালি। এখন থেকে আমি আপনাকে মিষ্টি খাইয়ে দিব। ভাবি আমাকে বলেছে মাঝে মাঝে আমি যেন আপনাকে মিষ্টি খাইয়ে দিই। ঠিক আছে, তাহলে অফিসে যাই, তুমি কোনো দুষ্টুমি করবে না। বলে কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেলাম। বাইকে করে অফিসে চলে আসলাম। ভাগ্য ভালো বাবার নিজের ব্যবসা ছিল, তা না হলে যে বসের কত বকা শুনতে হতো। যাক, কাজে মন দিলাম, কাজ করতেছি। এর মাঝে আজকে 50 বার ফোন করেছি সোনালি, এখন আবার ফোন করেছে। রিসিভ করে এক ঝাড়ি মেরে বলছি, আমাকে কাজ করতে দেবে নাকি? ফের যদি ফোন করে তাহলে খবর করে ছাড়বো কিন্তু। আমার কি দোষ? ভাবি বলছে আপনি যতক্ষণ দূরে থাকবেন ততক্ষণ আপনাকে ফোন করে খবর নিতে। তাই বলে প্রতিটা মিনিটে মিনিটে ফোন করতে হবে? ভাবি তো বলছে। ফোন কাটো, আজকে আর ফোন দিতে হবে না। হ্যাঁ তা ঠিক আছে, আমি তো এখন আপনার অফিসে চলে আসছি আপনার খাবার নিয়ে। এই যে চেয়ে দেখুন, আমি আপনার ঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে আছি। কোথায় দেখি তো? আরে তুমি, ভাবি কোথায়? ভাবি আসেনি তো। তাহলে মোবাইল পেলে কোথায়? ভাবির মোবাইলটা আমার কাছে দিয়ে দিয়েছে, এই যে দেখুন। তুমি গাড়ি নিয়ে এসেছো? হ্যাঁ, মতি চাচা আমাকে নিয়ে এসেছে। এখন চলেন, আজকে আমি আপনাকে ভালোবাসবো।
আম্মা আমাকে ভালোবাসা শিখাই দিয়েছে। মানে এখানে কি করে ভালোবাসবে? রাতে ভালোবেসো কেমন? এখানে আসলে কি হবে? সবাই দেখবে। আসো ভেতরে আসো। সোনালীকে ভেতরে নিয়ে বসিয়ে আমি হাত মুখ ধুয়ে আসি। সোনালী সব খাবার রেডি করে রাখছে। আজকে সব কিছু আমি নিজের হাতে রান্না করে আনছি আপনার জন্য। আসেন, আমি আপনাকে খাইয়ে দেব। সত্যি? তা কে শিখিয়ে দিয়েছে আমার জন্য রান্না করতে? আরে সব কিছু তো আমার পছন্দের খাবার। ভাবি বলছে আপনাকে রান্না করে খাওয়ালে আপনি অনেক খুশি হবেন। ঠিক আছে দাও। সোনালী আমাকে নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। যখনই মুখে নিলাম তখনই দেখি আমার ঝালে মুখের ভিতর আগুন লেগে গেছে। সোনালীর দিকে তাকিয়ে দেখি সোনালীর চেহারাটায় হাসি খুশি, তাই আর কিছু বলিনি। খাবারটা কষ্ট করে খেয়ে সোজা ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ কান্না করে আসলাম ঝালের কারণে। প্রায় 10 মিনিট পর বের হয়েছি। সোনালী আমার দিকে এসে বলতেছে, খাবারটা কেমন হয়েছে না বলে চলে গেলেন। এখন বলেন আমার হাতের রান্না কেমন লাগছে খেতে? অনেক ভালো ছিল। তাহলে আরও রান্না করা আছে, বাসায় রাতে খেয়ে দেবো কেমন? আমাকে একা খাওয়ালে হবে? বাড়িতে আরও সবাই আছে, বিশেষ করে আব্বুকে একটু বেশি করে খাওয়াবে কেমন? ঠিক আছে, আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না, কি কথা? আই লাভ ইউ। আই লাভ ইউ বলছো, তোমার পাপ হবে না? আম্মা বলছে আপনি আমাকে আই লাভ ইউ বললে আপনার কোনো পাপ হবে না। আমিও আপনাকে আই লাভ ইউ বলবো, আম্মা আমাকে বলতে বলছে। এতদিনে তোমার আম্মা একটা কাজ করেছে। আচ্ছা তুমি কি বাসায় চলে যাবে এখন? আব্বা আম্মা চলে গেছে, বলছে আপনি আমাকে নিয়ে আমাদের বাড়ি থেকে বেড়াই আসতেন, তাই এখন আপনার সাথে বাসায় যাব। ঠিক আছে তাহলে বসো, হাতের কাজগুলো শেষ করি। সোনালের হাত থেকে টিফিন বক্সটা নিয়ে ড্রাইভারের কাছে দিয়ে বললাম চলে যেতে। আমি কাজ করতেছি, সোনালি আমার পাশে বসে আছে। একটু পর পর এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। আমি ওর দুষ্টুমিগুলো দেখতেছি, ভালোই লাগছে বৌরানির দুষ্টুমিগুলো। হাতের কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আমি বাড়িতে যাব, আমার আর ভালো লাগছে না। এই তো এক্ষুনি বের হব। সোনালিকে সাথে করে নিয়ে বাইরে এসে বাইকে বসেছি। সোনালি আমার পেছনে বসে আমাকে হালকা করে ধরে রাখছে। সোনালি তুমি ছবি দেখছো? নায়ক যখন নায়িকাকে বাইকে করে নিয়ে যায়, নায়িকা কত রোমান্টিকভাবে জড়িয়ে রাখে। হ্যাঁ দেখছি তো। তাহলে তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরো। আপনি কি নায়ক আর আমি কি নায়িকা নাকি এমনভাবে ধরবো? আচ্ছা একটা কথা বলি, আপনি রঙিন রূপবান ছবিটা দেখেছেন? ছোট্ট একটা বাচ্চার সাথে আমার মতো একটা মেয়ের বিয়ে দিয়ে দেয়। জানেন, মেয়েটা অনেক কষ্ট করে ছেলেটাকে বড় করে। থাক আর বলতে হবে না। শোনেন, না হলে কিন্তু আমি কান্না করে দিব। হ্যাঁ বলো। আচ্ছা, নায়ক যখন বড় হয় তখন নায়িকার দাদা বলে ডাকে কেন? তার কারণটা আমি বুঝতে পারিনি। নায়ক তো নায়িকার স্বামী, তাহলে তো আপনারা আর আমার মতো করে ওগো উনি এসব বলবে। তোমার এই কথার উত্তর আব্বু দিতে পারবে। এখন নামো, বাসায় চলে এসেছি। সোনালিকে সাথে করে বাসার ভিতরে ঢুকলাম। আমি রুমে চলে গেলাম। সোনালি আমার পিছু পিছু এসছে। ফ্রেশ হয়ে আমি একটু খাটের উপর গিয়ে শুয়ে ফেসবুক দেখতেছি। আপনাকে আব্বাজান ডাকছে নিচে যেতে। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। আপনাকে আমার সাথে যেতে বলছে। ঠিক আছে চলো। নিচে যাবার পরপরই আব্বাজান উনি এসে পড়েছে, এখন চলেন সবাই কানামাছি খেলি। আর সুফিয়া খালা আপনি গিয়ে সব লাইট বন্ধ করে দেন। উনি গিয়ে সব লাইট বন্ধ করে দিয়েছে। সোনালি 1 থেকে 100 গোনা শুরু করে দিয়েছে। সবাই যার যার মতো করে লুকিয়ে পড়েছে। আমি একদম কাছে ছিলাম। এভাবে কিছুক্ষণ খেলার পর আব্বু বলল, অনেক খেলা হয়েছে, এখন চলো খাবো, আমারও ক্ষুধা লাগছে। ঠিক আছে, তাহলে আমি যে তরকারি রান্না করেছি আজকে সবাইকে সেটা দিয়ে খেতে দিব। দুপুরে উনি খেয়ে অনেক প্রশংসা করেছে আমার রান্নার। হ্যাঁ অনেক ভালো লাগছে, আগে খান তারপর বসবেন কেমন লাগে। সবাই মিলে খাবার টেবিলে এসে বসেছে। ভাবিকে আমি ইশারা দিচ্ছি যাতে না খায়। আব্বু অনেক আগ্রহ নিয়ে খেতে বসেছে। ভাইয়াও নিয়েছে। আপনিও নেন তরকারি? হ্যাঁ নিতেছি, তুমি আব্বুকে দাও, আর আব্বুকে সবটা খাইয়ে তারপর উঠতে দিবে। তা আর বলতে হবে না, আমি আজকে আব্বাজানকে অনেক বেশি খাওয়াবো। আব্বু খাবার মুখে দিয়ে আমার দিকে তাকায়, আবার সোনালির দিকেও তাকায়, কিন্তু কিছু বলে না। সোনালি আব্বুকে একটু বেশি বেশি দাও। হ্যাঁ দিতেছি। আব্বু খাবার রেখে চলে যেতে চাইছে, কিন্তু সোনালি আব্বুকে জোর করে খাওয়াচ্ছে। ভাইয়া কিছুটা খেয়ে দৌড়, আম্মু মুখে দিয়ে দৌড়। আব্বু দৌড় দেবে কিন্তু সোনালি ধরে আব্বুকে খাওয়াচ্ছে। এদিকে আব্বুর এমন অবস্থা দেখে আমার অনেক হাসি পাচ্ছে। ঠিক হয়েছে, বেশি করে খান, আমার কিছুটা কষ্টের ভাগ আপনি নেন, আমাকে জোর করে বিয়ে দেয় না। সোনালি আমার আর খেতে পারবো না, আমি আসি। হ্যাঁ আপনি আমাকে নাম ধরে ডাকছেন? আপনি তো আমাকে বৌরানী বলে ডাকেন। এখন আপনাকে খাবারটা শেষ করে যেতে হবে। আব্বু সোনালির দিকে তাকিয়েই একটু উঠেই এক দৌড়ে বাথরুমের দিকে।
বিয়ে না করে বলতেছো তুমি বিয়ে করেছো? আমার সাথে মিথ্যা কথা বলার কি দরকার? আমি তো এখন অন্যজনের স্ত্রী, তাও তুমি ভয় পাচ্ছ সত্যি কথা বলতে? তুমি জানো আমার বোন আমাকে কত ভালোবাসে, নিজের চাইতেও বেশি কেয়ার করে। তোমার বর তোমাকে ভালোবাসে কি বাসে না তা জেনে আমি কি করব? আর তোমার সাথে আমি মিথ্যা কথা বলবো কেন? কারণ তুমি মনে করেছো আমি তোমার জীবনে আবার ফিরে আসতে চাইছি, তাই মিথ্যা কথা বলছো। বিয়ে না করো বলছো তুমি বিয়ে করেছো। করেছি কি না করেছি কাছে থাকলে টের পেতে। আমার সাথে কথা বলার পরিণাম কত ধানে কত চাল হয়ে মনে মনে কথাটা ভাবছি, অমনি সোনালি এসে আমার কাছে, এসে আমাকে জড়িয়ে ধরে মুখটা লুকিয়ে নেয়। কি হলো, এই মেয়েটা তোমাকে কেন জড়িয়ে ধরেছে? প্রিয়া তুমি প্লিজ একটু চুপ থাকো, তা না হলে তোমার কি হয় আমি নিজেও বলতে পারবো না। কারণ এই মেয়েটা আমার বউরানী। সোনালি কি হয়েছে, এমন করে লুকিয়ে আসো কেন? আমার কোনো খেলনা লাগবে না, চলেন আমরা তাড়াতাড়ি করে বের হয়ে যাই। এ কথা বলেই সোনালি আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। যখনই দরজার সামনে এসেছি তখনই পিছন থেকে একজন ডেকে বলল, এই যে মিস্টার অ্যান্ড মিসেস, আপনারা যেতে পারবেন না। কেন কি হয়েছে, আমরা যেতে পারবো না কেন? আপনার ওয়াইফ বাচ্চা নাকি? এত বড় মানুষ বাচ্চাদের মতো আচরণ করে, আমার সব কিছু নষ্ট করে দিয়েছে। আমার ছোট ছোট সবগুলা গাড়ির অবস্থা খারাপ করে দিয়েছে। কি বলছেন আপনি, কি করেছে সোনালি? স্যার আসুন আমার সাথে, আমি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ চলুন। সোনালিকে নিয়ে যেতে যাচ্ছি, কিন্তু সোনালি যাবে না। তখনই বুঝতে পারছি আকাম করেছে, আমাকে জরিমানার ব্যবস্থা করেছে, না হয় কিছু কথা শুনতে হবে। সোনালিকে জোর করে সাথে নিয়ে গেলাম। দেখুন স্যার, আমার সবগুলা বেলুন ছিদ্র করে দিয়েছে, আর এই ছোট ছোট গাড়িতে উনি উঠে বসে চালিয়েছে। গাড়ি থেকে পড়ে গেছে, তাই সবগুলা গাড়ি চাকার কি অবস্থা করেছে দেখুন। সোনালি তুমি এগুলো কি করছো? সোনালি বলল, আমি এই খেলনাগুলোর উপর বসতেছিলাম, কিন্তু এই বাচ্চা ছেলেটা কখন থেকে ধরে বসে আছে, আমাকে বসতে দেয়নি, তাই ছেলেটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি, আর আমি বসেছি, তারপর পড়ে গেছি। আমি বললাম, কোন ছেলেটাকে ফেলেছ? তখন একজন মহিলা এসে বলতেছে, আমার ছোট বাচ্চাকে ফেলে আপনার বউ এইটাই বসেছে? এই মেয়ে কি আপনার বউ দেখে কোনো মনে হচ্ছে না কোনো সমস্যা আছে? পাগল টাগল নাকি? কি যাতা বলছেন? আপনার কোন ধান খেতে মই দিয়েছি শুনি, যান এখান থেকে, তা না হলে খবর আছে। আমার ছেলেকে ফেলে দিয়েছে, আবার বলছে আমার সমস্যা কি? যদি ছেলেটার কিছু হতো না তাহলে সোজা থানায় নিয়ে যেতাম। আজকে আমার বোনটা ভালো তাই কিছু করিনি। আমার বাবা, ভাই আর স্বামী সবাই পুলিশে চাকরি করে। সরি আন্টি, আসলে বুঝতে পারিনি, প্লিজ ক্ষমা করে দেন। ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে দোকানদারকে বললাম, হ্যাঁ বলেন, আপনার কত টাকা লোকসান হয়েছে? 10,000 টাকা দিলে হবে। কত টাকা? এত টাকা দিয়ে কি করবেন? আমি তো একটা গাড়ির চাকা খুলেছি আর একটা মাত্র ফুটকাম ফাটাইছি। মিথ্যা কথা কেন বলছেন ম্যাম? আমি এখানে চুরি করে ব্যবসা করতে আসিনি। স্যার প্লিজ চলেন, আমার সিসি ক্যামেরা দিয়ে ভিডিও করা আছে, আপনি দেখে তারপর জরিমানাটা দিয়েন। থাক লাগবে না, এই নেন আমার কার্ড, আপনি টাকাটা একটু কষ্ট করে নিয়ে আসেন আমার অফিস থেকে। তাহলে আমরা যাই কেমন? সোনালি চলো আমরা বাসায় যাই। যেহেতু টাকা দিবেন সেহেতু এই ভাঙ্গা খেলনাগুলো আমাদের বাসায় প্যাকিং করে দিয়ে দেবেন। যদি এগুলো না চাই তাহলে টাকা আনতে যাবেন, তখন টাকা দিব। ঠিক আছে ম্যাম, পাঠিয়ে দেবো। চলো সোনালি, দেরি হয়ে যাচ্ছে। তখনই প্রিয়া এসে বলে, বাহ, তোমার বউ তো মনে হচ্ছে বোকা মেয়ে, বাচ্চারাও ওর চাইতে ভালো। আমাকে বাচ্চা মেয়ে বলা হচ্ছে? দাঁড়ান দেখাচ্ছি তোমাকে। একটা বাঁশি নিয়ে প্রিয়ার কানের কাছে গিয়ে একটা ফু দিতেই প্রিয়া ভয় পেয়ে লাফ মারে। আর যদি আমার স্বামীর সাথে কথা বলতে দেখি তাহলে এমন জিনিস খাওয়াবো, সারা জীবন বাথরুম টু বাথরুম করতে করতে জীবন শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই অপমানের জবাব আমি দেব। কি জবাব দিবে? আগে নিজের চরকায় তেল দেন, পরে অন্যের চিন্তা করিয়েন, কেমন? প্রিয়া তুমিও, তোমার তো বোঝা উচিত সোনালির কাণ্ড দেখে সোনালি কেমন, ওর সাথে তর্ক করছো কেন? প্লিজ ওর ব্যবহারে কিছু মনে করো না। ঠিক আছে, তোমার জন্য সব মাপ। সোনালি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। সোনালিকে সাথে করে বাইকের কাছে আসলাম। তখনই গিয়ে দুইটা ছেলে মেয়েকে বলতেছে, আপনারা কি স্বামী স্ত্রী? না, আমার স্বামী স্ত্রী নয়। কিন্তু কেন? তাহলে দুইজন ভাই বোন, তাই না? আপনাদের ভাই বোনকে দেখে আমার ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। সোনালির কথা ওরা কিছুই বুঝতেছে না, কারণ ওরা দুজন লাভার হবে। সোনালি কি হচ্ছে, আসো, আর এক মুহূর্তে তোমাকে ঢাকা রাখা যাবে না। তোমাকে আজকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। দিন দিন তোমার দুষ্টুমি বেড়েই চলেছে। তাহলে ভালোই হবে। আচ্ছা, আমি আপনাকে নায়িকার মতো করে জড়িয়ে ধরবো। হ্যাঁ ধরো। সোনালি আমাকে একদম শক্ত করে জড়িয়ে ধরে রাখছে। সোনালিকে নিয়ে বাসায় আসলাম। যখনই ভেতরে ঢুকবো তখনই
ভাবি আপনি যেইভাবে বলছেন আমি ঠিক সেইভাবেই জড়িয়ে ধরেছি ওনাকে। তবে উনি আমাকে ধরেনি, কিন্তু এখন ওনাকে বলেন আমাকে ধরতে। কি ভাবি তোমাকে বলেছে তাই ধরেছো? আজকে তোমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাব বলে সোনালীকে নিয়ে রুমে গেলাম। আমি সোনালীকে কাপড় পরতে বলে ফ্রেশ হতে চলে গেলাম। এসে দেখি সব কাপড় ভাঁজ করে নিজের কাপড় পরে রাখছে। আমি রেডি, চলেন যাই। সব কাজ তুমি করেছো? হ্যাঁ আমি করেছি, এখন চলেন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। সোনালীকে সাথে করে নিচে আসলাম। সবাই আমাকে বাধা দিয়েছে সোনালীকে না নিয়ে যেতে, তাও কারো কোনো কথা শুনিনি। সবার কথা উপেক্ষা করে সোনালীকে সাথে করে ওদের বাড়ির দিকে রওনা দিলাম। সোনালীর মনটা খারাপ করে রাখছে, কোনো কথা বলছে না, একদম চুপ করে আছে। আচ্ছা সোনালী, আমাকে ছাড়া তোমার থাকতে কষ্ট হবে না? আমি তো আপনাকে ছাড়া তো ছিলাম এতদিন, এখন আরও বেশি থাকতে পারবো। আর আমাকে কেউ কিচ্ছু বলবে না। হয়েছে, এখন চুপ থাকো। সোনালী একদম চুপ করে আছে। আমি কোনো কথা বলছি না। প্রায় 3 ঘন্টা পর সোনালীদের বাড়িতে আসলাম। আমাকে দেখে সোনালীদের বাড়ি সবাই খুশি হয়েছে। সোনালী আমাকে রেখে এক দৌড় দিয়েছে ঘরের দিকে। বাবা কেমন আছো? বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ সবাই ভালো আছে। সবার সাথে কথা বলে আমি রুমে গিয়ে বসলাম। সোনালীর কোনো খবর নেই, এতদিন পর এসেছে মনে হয়, তাই সবার সাথে দেখা করতে গেছে। কিছুক্ষণ বসার পর আমি ওদের সবাইকে বলেছি আমি আজকে চলে যাব, আমার কাজ আছে। সোনালী এখানে কিছুদিন থাকুক, আমি এসে পরে নিয়ে যাব। বাবা, সোনালি কি কোনো কিছু করতে সমস্যা হয়েছে? কোনো না না, কোনো সমস্যা হয়নি। সোনালী এখানে আসতে চাইছে তাই নিয়ে আসলাম। তাহলে আমি এখন যাই? উনি মিথ্যা কথা বলছে, আমি এখানে আসতে চাইনি। উনি নিজেই আমাকে এখানে নিয়ে এসেছে। এই তুমি নিজেই তো বলছো আসবে, এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। আমার বাড়ির জন্য কেমন কেমন লাগে তাই এসেছি। তাহলে তুই সোহরাবের উপর দোষ দিয়েছিস কেন? এখন তুই এখানে কিছুদিন থাক, পরে সোহরাব তোকে নিয়ে যাবে। হ্যাঁ তাহলে আমি যাই। তাহলে আমার মিষ্টি খাইয়ে দেন, আপনি যেহেতু বাহিরে যাবেন। সোনালীর কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি আর ভাবি সবাই যার যার মতো করে দৌড়, তোমার জন্য আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে বলে টান মেরে কাছে নিয়ে আসলাম। সোনালী আমার দিকে চেয়ে আছে, তবে আজকে চাওয়ার একটু অন্যরকম। কপালে একটা চুমু দিয়ে ঠোঁটে আলতো শুয়ে বললাম, তুমি নিজ থেকে যেদিন আমাকে ফোন করবে সেই দিন আমি এসে নিয়ে যাব, তা না হলে আমি আর আসবো না বলে সোনালীকে ছেড়ে বাইরে চলে আসলাম। মনটা খারাপ করে গাড়ি চালাচ্ছি। সোনালীর কথাগুলো খুব মনে পড়ছে। আল্লাহ জানে কবে ফোন করে বলবে যে আমাকে সে নিয়ে যান, আমার একা ভালো লাগে না। এই কথাগুলো ভাবতেছি তখনই মোবাইলটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখি সোনালীর ভাবির নাম্বার। রিসিভ করতেই, আমার যদি কাউকে আনজা ধরতে ইচ্ছা করে তাহলে কাকে ধরবো? আমার যদি রাতে ঘুম না আসে তাহলে কার সাথে বসে গল্প করব? ভাবি তো বলছে রাতের বেলা এখন থেকে আপনার সাথে ঘুমাতে, তাহলে আমি এখন কার সাথে ঘুমাবো? সোজা কথা বলো, এখন কি করতে হবে? আমি আর কারো কাছে কিচ্ছু বলবো না। রাতে আপনি আর আমি যা করব কিচ্ছু বলবো না। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আমাকে এসে নিয়ে যান। মনে থাকবে তো নাকি পরে ভুলে যাবে? সব মনে থাকবে, এখন এসে আমাকে নিয়ে যান। আমার খুব ইচ্ছে করছে আপনাকে দেখতে। ঠিক আছে আসতেছি। গাড়িটা ঘুরে আবার সোনালীকে আনতে চলে গেলাম। গিয়ে দেখি সোনালী কান্না করে চোখ লাল করে ফেলেছে। আমাকে দেখে সবার সামনে এসে জড়িয়ে ধরলো। আমার নিজের কাছে যদিও লজ্জা লাগছে, তবে ভালোই লাগছে। যাক, আমার ননদি তার স্বামীকে ভালোভাবে জব্দ করেছে। ঠিক আছে তাহলে চলো আমরা ঢাকা চলে যাই। ঠিক আছে, তাহলে ভাবি তুমি যেগুলো শিখাই দিয়েছো সেগুলো আমরা গাড়িতে করব, কেমন? আবার ভাবি, আপনি কি শিখিয়ে দিয়েছেন শুনি? বলছি তো গাড়িতে করবে। বুঝতে পারছি। সোনালীকে নিয়ে গাড়িতে বসলাম। সোনালী আমাকে গাড়ির মাঝে গালে কিস করে বসেছে। সোনালী, তোমার ভাবি যা বলেছে তা আমাদের বাড়িতে গিয়ে রুমে করো, কেমন? ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি চলেন। হ্যাঁ যাচ্ছি। তারপর 3 ঘন্টার রাস্তা আমরা 2 ঘন্টায় চলে এসেছি। সোনালীকে দেখে সবাই অনেক খুশি হয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি হলো, সবাই আসতেছো কেন? আমি যে আপনাকে গালে চুমা দিয়েছি তার লিপস্টিকের দাগ লেগে আছে গালে আপনার। চলেন রুমে যাই, ভাবি যেটা বলে দিয়েছে আমরা সেটা করি। সোনালীর কথা শুনে আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই চলে গেছে। হ্যাঁ চলো দেখি তোমার ভাবি কি বলেছে। সোনালীকে কোলে করে রুমে নিয়ে গেলাম। সোনালীকে খাটের উপর শুয়ে দিয়ে আমি চলে আসতেছি। তখনই সোনালী আমার হাত ধরে টান মেরে আমাকে তার নিজের কাছে নিয়ে নিল আর জড়িয়ে ধরে বলে, ভাবি আমাকে যা যা করতে বলেছে আজকে আমি আপনার সাথে তা করব। সকালে কাউকে কিছু বলো না কেমন? সবাই জানতে পারলে সমস্যা হবে, সবাই হাসাহাসি করবে। সকালে ঘুম থেকে উঠে দেখি সোনালী রুমে নেই, গেল কোথায়? আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সোনালী বাবাকে খাবার খেতে দিচ্ছে।
বাবা খাবার রেখে এদিক ওদিক তাকাচ্ছে। সবাই এসেছে, একটু একটু করে সবাই খাচ্ছে। আজকে রান্না অনেক ভালো হয়েছে। খাবার শেষ করে আমি অফিসে যাচ্ছি। শোনেন, আপনার খাবার নিয়ে আমি অফিসে আসবো দুপুরে। ঠিক আছে, এসো। এখন সোনালি কিছুটা পরিবর্তন হয়েছে, যা এতদিন ছিল না। এভাবে আজ কিছুদিন ভালোই যাচ্ছে। রাতে আমি রুমে বসে আছি, সোনালি আসলো। আমি সোনালিকে কাছে নিয়ে বললাম, আচ্ছা সোনালি, তোমার এতটা পরিবর্তন হলো কি করে? তাহলে সবাইকে বলে আসি। তখনই সোনালিকে টান মেরে কাছে এনে জড়িয়ে ধরে ওর ঠোঁটে কিস করে বসলাম। তারপর আর কি কি হয়েছে সেগুলো আর কিছু মনে নেই, আপনারা অনুমান করে নেন। সোনালি এখন দিন দিন বুঝতেছে সংসার স্বামী কী জিনিস। তবে এখন আগের চাইতে বেশি বেশি মিষ্টি খেতে চায়। দোয়া করবেন সারা জীবন যেন এমন মিষ্টি খাওয়াতে পারি। তো কেমন হয়েছে এই দুষ্টু মিষ্টি গল্পটা কমেন্ট করতে বলবেন না। তৈরি থাকবেন নতুন গল্পে। দেখা হচ্ছে আবারও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।